হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম ফিফথ সেমিস্টারে যে ট্যাক্সেশন টু সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটার প্রিভিয়াস ইয়ার পেপারগুলো সলভ নিয়ে। অর্থাৎ আজকের ক্লাসে আমি 2019 সালে জেনারেলে যে পেপারটা এসেছিল সেই পেপারটা নিয়ে একটু ডিসকাশন করছি। তো দেখো, প্রথমে গ্রুপ এতে চলে আসি। দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন কি বলেছে। বলছে যে একের দাগের এতে বলেছে মেনশন দ্য ডিউ ডেট অফ সাবমিশন অফ রিটার্ন অফ ইনকাম। ডিউ ডেট জানতে চাইছে, মানে কোনো একজন ইন্ডিভিজুয়াল যে রিটার্ন সাবমিট করে তার ডিউ ডেটটা কি, তোমরা নিজেরাই বুঝে গেছো কি অ্যান্সারটা হবে। ঠিক আছে, তো হুজ টোটাল ইনকাম অফ রুপিস 5 lakhs includes income from salary and bank interest only, which return form is applicable ফ্রম হিম। আমরা তো জানি আমাদের আইটিআর যেগুলো বলছে যে কোন আইটিআর এর মধ্যে পড়বে, এটা কোন আইটিআর এর মধ্যে পড়বে। ধর ওর টোটাল ইনকাম 5 লাখ টাকা, যার মধ্যে 5 লাখ টাকা ইনকাম আমাদের স্যালারি ইনকাম আছে, ব্যাংক ইন্টারেস্ট মানে আদার সোর্স ইনকাম আছে। ঠিক আছে, তো এটা কোন আইটিআর এর মধ্যে পড়বে? দেখো, আইটিআর ওয়ান এর মধ্যে পড়বে। আইটিআর ওয়ান কি বলছে, যদি এসএসসির যদি টোটাল ইনকাম 50 লাখের নিচে হয়, ঠিক আছে, সেটা কিন্তু তোমার আইটিআর ওয়ান এর মধ্যে পড়ে। দেখতে পাচ্ছ, দেখো স্ক্রিনে আমি গুগল খুলে দিয়েছি, তুমি নোটও করে নিতে পারো। আইটিআর ওয়ান ক্যান বি ফাইল্ড বাই আ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হুজ টোটাল ইনকাম ডাজ নট এক্সিড 50 lakhs ডিউরিং দ্য ফিনান্সিয়াল ইয়ার। 50 লাখের কম হতে হবে এবং ইনকাম ইজ স্যালারি, স্যালারি ইনকাম হতে হবে। ওয়ান হাউস প্রপার্টি, এখানে ছিল না অপশানে, কোশ্চেনে ছিল না, হাউস প্রপার্টি ইনকাম হতে হবে। ফ্যামিলি পেনশন ইনকাম থাকতে পারে, এগ্রিকালচার ইনকাম থাকতে পারে আপ টু 5,000 অ্যান্ড আদার সোর্স হুইচ ইনক্লুডস ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক। এখন এইসব দিয়েছে, তার মানে কি হলো ব্যাপারটা, তুমি কি বুঝতে পারলে? কোনো ইন্ডিভিজুয়ালের টোটাল ইনকাম যদি 50 লাখ টাকার নিচে হয় এবং টোটাল ইনকামের মধ্যে কি কি ইনকাম থাকতে পারে, স্যালারি ইনকাম থাকতে পারে, একটা হাউস প্রপার্টি ইনকাম থাকতে পারে, ফ্যামিলি পেনশন ইনকাম থাকতে পারে, এগ্রিকালচার ইনকাম থাকতে পারে, আদার সোর্স ইনকাম থাকতে পারে, তাহলে আইটিআর ওয়ান এর মধ্যে পড়বে। তাহলে নিশ্চয়ই এই কোশ্চেনটার অ্যান্সারটা তোমরা বুঝতে পারলে। তো এখানে এটাই জানতে চেয়েছে, দেখো অ্যান্সার কি, ডিউ ডেট অফ সাবমিশন অফ রিটার্ন অফ ইনকাম বাই অ্যান ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট অনলি ইনক্লুডেড ইন টোটাল ইনকাম। আচ্ছা, কোনো একজন ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করার ডিউ ডেট কবে? 31 জুলাই। কি বললাম? 31 জুলাই। কি বললাম? 31 জুলাই। মাথায় রাখবে 31। এই কোশ্চেনটা খুব ভালো করে পড়বে। কোনো একজন ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করার ডেট কি, ইন্ডিভিজুয়াল বলেছে কিন্তু, আমি ফার্ম বলিনি, কোম্পানি বলি, আমি ইন্ডিভিজুয়ালের কথা বলেছি। ইন্ডিভিজুয়ালের রিটার্ন সাবমিট করার ডেট 31 জুলাই। ঠিক আছে, এবার এই যে ইনকামটা 5 লাখ টাকা, ওর এই ইনকামের মধ্যে স্যালারি ইনকাম আছে, ব্যাংক ইন্টারেস্ট আছে, কোন ফর্ম ফিল আপ করবে? ওই জন্য আইটিআর ওয়ান সহজ। ঠিক আছে, তো লেখা আছে পুরো। বি নম্বর পয়েন্ট বলেছে হোয়েন অ্যান অ্যাসেসি ইজ লাইবেল টু পে। ঠিক আছে, হোয়েন অ্যান অ্যাসেসি ইজ লাইবেল টু পে ইন্টারেস্ট আন্ডারস্ট্যান্ড 234 বি। আমরা দেখো ইন্টারেস্ট 234 এ পড়েছি, 234 বি পড়েছি, 234 সি পড়েছি, অঙ্কের জন্য টপ ক্লাস ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলছে হোয়েন অ্যান অ্যাসেসি মানে এসএসসি কখন লাইবেল 234 বিতে ইন্টারেস্ট দেওয়ার জন্য। ঠিক আছে, এসএসসি কখন লাইবেল, দেখো কি লেখা আছে, খুব সুন্দর লিখেছি। বলছে ফর নন পেমেন্ট অর শর্ট পেমেন্ট। যদি পেমেন্ট নাই করো, আর শর্ট পেমেন্ট যদি কম পেমেন্ট করো, কি অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স যদি তুমি পেমেন্ট নাই করলে, কম পেমেন্ট করলে, দ্য এসএসসি শ্যাল বি লাইবেল টু ইন্টারেস্ট। তখন এসএসসি ইন্টারেস্ট, স্যার কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবো? 1% পার মান্থ, 1% পার মান্থ। ঠিক আছে, অর পার্ট অফ দেয়ার অফ আন্ডার সেকশন 234 বি। এখন প্রশ্ন উঠে শর্ট পেমেন্ট একটু বলে দিন না, তাহলে তো ক্লিয়ার হয়ে গেল। শর্ট পেমেন্ট মিনস that the aggregate amount of advance tax paid during the financial year falls short of 90% অ্যাসেস ট্যাক্স। দেখো তোমার যত টাকা অ্যাসেস ট্যাক্স বেরোবে, যত টাকা অ্যাসেস ট্যাক্স বেরোবে তার 90% এর বেশি যদি তুমি পেমেন্ট করেই দাও, তুমি 90% যদি পেমেন্ট করেই দাও, তাহলে তোমার 234 বিতে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। স্যার যদি অ্যাসেস ট্যাক্সের 90% কম পেমেন্ট করি, তাহলেই তো তোমাকে ইন্টারেস্ট দিতে হবে 1% পার মান্থ। নিশ্চয়ই সুন্দরভাবে বুঝতে পারলে এ আর বি, কোনো সন্দেহ নেই। এর সাথে অরে কি দিয়েছিল, একটা কোশ্চেন দিয়েছিল। আমি তো বলবো একেরটা করাই বেটার অরের কোশ্চেনের চেয়ে, বাট পরেরটাও ইজি। ক্লাসে করানো জিনিস ভিডিও করে সুন্দর করে ডিটেলসে বোঝানো আছে। এই ভিডিও দেখতে গেলে তুমি ম্যারাথনের মধ্যে এই ভিডিওটা তুমি পেয়ে যাবে। কি বলেছে, ডিসকাস দ্য প্রভিশন অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট রিলেটিং অ্যাজ ডিডাকশন অফ ট্যাক্স অ্যাট সোর্স ফ্রম স্যালারি। অর্থাৎ সেকশন 192 সম্পর্কে তোমাকে লিখতে বলেছে। তো দেখো, আমি বলবো, বারবার বলবো, দেখো নোট তো তুমি পড়তেই পারো, নোট একবার পড়তে পারো, ঠিক আছে, কিন্তু নোট পড়ার আগে যদি ভিডিওটা যদি আমাদের একবার ভালো করে দেখে নাও,
যদি ভিডিওটা একবার সুন্দর করে বোঝানো, তুমি নোট না পড়ে তুমি লিখে দিতে পারবে, এত সুন্দরভাবে খুব ডিটেলসে ভিডিওটা বোঝানো হয়েছে। তো দেখো এখানে কি দেয়া আছে, অ্যান্সারটা দেয়া আছে প্রভিশন রিগার্ডিং টিডিএস ফ্রম স্যালারি, ঠিক আছে, সেকশন 192, নোটটা দিয়ে দিয়েছি তোমাদের জন্য, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, প্রথমে লিখেছি হু ইজ রেসপন্সিবল টু ডিডাক্ট ট্যাক্স, কে রেসপন্সিবল, তাহলে হোয়েন ট্যাক্স শ্যাল বি ডিডাক্টেড, কখন ট্যাক্সটা ডিডাক্ট হবে। তারপর যে রেট অফ টিডিএস, টিডিএস এর রেট কি, ঠিক আছে, তারপর যে এক্সেমশন অর রিল্যাক্সেশন ফ্রম দ্য প্রভিশন, কি কি এক্সেমশন বা রিল্যাক্সেশন পেতে পারো, হোয়াট ইফ টিডিএস ইজ নট ডিডাক্টেড অন স্যালারি, ঠিক আছে। তো এটা বলে দিয়েছে, তাহলে নিশ্চয়ই তুমি অ্যান্সার দেখলে, এটা বোঝানোর কিছু নেই স্যার, একটু বোঝানোর কিছু নেই, এগুলো বোঝানোর ক্লাসে বোঝানোই আছে, তো জাস্ট নোটটা দিয়ে দিলাম এখানে, ক্লাসে বোঝানোই আছে, ডিটেলসে বোঝানো আছে, খুব ডিটেলসে বোঝানো আছে। নেক্সট 2 এ কি বলেছে, রাইট আ শর্ট নোট অন বিলেটেড রিটার্ন, ঠিক আছে, আর বলছে ক্যান বিলেটেড রিটার্ন বি রিভাইজড, বলছে বিলেটেড রিটার্ন জিনিসটা কি আর এটাকে রিভাইজ করা যায়। তো দেখে নাও বিলেটেড রিটার্ন কি সুন্দরভাবে লেখা আছে, সেকশনটা লিখবে, ট্যাক্সের থিওরি লেখার সময় সেকশন মাস্ট, সেকশন 139 সাবসেকশন 4, কি বলছে ইফ অ্যান এসএসএ ফেল টু ফাইল রিটার্ন, ঠিক আছে, উইদিন দ্য টাইম লিমিট অ্যালাউড আন্ডার সেকশন 139 সাবসেকশন 1 অর উইদিন দ্য টাইম অ্যালাউড আন্ডার আ নোটিশ ইস্যুড আন্ডার 742 সাবসেকশন 1 হি ক্যান ফাইল বিলেটেড রিটার্ন। তাহলে তুমি কখন বিলেটেড রিটার্ন ফাইল করবে, সুন্দর করে লিখে দিয়েছে, সুন্দর করে লিখেছে, এই লাইনটা তোমাকে লিখতে হবে। টাইম লিমিট কি, বিলেটেড রিটার্ন টাইম লিমিটটা পরীক্ষায় দেয়, কি বলছে অন অর বিফোর 31 ডিসেম্বর অফ দ্য রেলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার অর বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য অ্যাসেসমেন্ট, ঠিক আছে, হুইচ এভার ইজ আর্লিয়ার, যেটা আগে হবে। তো সুন্দর করে এই পয়েন্টগুলো দেওয়া আছে, সুন্দরভাবে একদম পুরো নোট এইভাবে লিখতে হবে, তুমি ভালো নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। তো তো বলছে ক্যান আ বিলেটেড রিটার্ন ডিভাইস, দেখো বির অ্যান্সার দিয়েছি ইয়েস, ফ্রম ফিনান্সিয়াল ইয়ার 16-17 আর 17-18 অনওয়ার্ডস বিলেটেড রিটার্ন ক্যান বি ডিভাইস, বিলেটেড রিটার্ন ডিভাইস করা যায়। এরপরে অরে দিয়েছিল প্যান, বলছে প্যান সম্পর্কে একটা শর্ট নোট লেখো 3 নাম্বার, খুব ইজি জিনিস, প্যান 10 ডিজিটের প্যান নাম্বার হয়, তোমরা জানো, ঠিক আছে। প্যান হচ্ছে, প্যানটা কি, প্যান মিনস আইডেন্টিফাইং ভেরিয়াস ট্যাক্স পেয়ার ইন দ্য কান্ট্রি, ঠিক আছে। তো প্যান ইজ আ 10 ডিজিট ইউনিক আইডেন্টিফিকেশন alpha numeric number assigned to Indian mostly to those who pay tax, ঠিক আছে। তো তো এই বলেছে, তারপর বলেছে কি মেনশন টু ট্রানজাকশন, তুমি দুটো ট্রানজাকশন নাম লেখো যেখানে প্যান নাম্বার দেওয়া ম্যান্ডেটরি। তো তোমরা জানো আমি দুটো ট্রানজাকশন দিইনি, আমি পুরো লিস্ট তুলে দিয়েছি, তোমাকে দুটো পড়তে হবে, আমি লিস্ট তুলে দিয়েছি, ঠিক আছে। তো ঠিক আছে, এক্সট্রা একটা কোশ্চেন ঢুকিয়ে দিচ্ছি, এমনি ঢুকিয়ে দিয়েছি, পরীক্ষা যদি কখনো দেয়, হু হ্যাজ টু অবটেন প্যান, ঠিক আছে। তো দেখো হোয়ার টু কোট প্যান, প্যান কোথায় দেয়া ম্যান্ডেটরি, দেখো প্রথম পয়েন্ট বলছে সেল অর পারচেস অফ মোটর কার, ঠিক আছে, অর ভেহিকেল, ঠিক আছে, তো আদার দেন 2 হুইলার ভেহিকেলস, ঠিক আছে। তো সেক্ষেত্রে সে সমস্ত ট্রানজেকশন যেমন প্যান দিতে হবে। তবে দেখো ওপেনিং অ্যান অ্যাকাউন্ট, তোমরা নিশ্চয়ই জানো এটা, অ্যাকাউন্ট ওপেন করতে গেলে প্যান নাম্বার দেওয়া তো কম্পালসারি। তারপর বলছে পেমেন্ট টু আ হোটেল অর রেস্টুরেন্ট এগেনস্ট আ বিল অর বিল অ্যাট এনি ওয়ান টাইম, পেমেন্ট ইন ক্যাশ অফ অ্যান অ্যামাউন্ট, ঠিক আছে। তো তো তখন দিতে হবে তোমার। তো বলছি ওপেনিং আর ডিম্যাট অ্যাকাউন্ট, ঠিক আছে, তুমি যখন ডিম্যাট অ্যাকাউন্ট, শেয়ার মার্কেটে শেয়ার কিনতে গেলে তখন ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হয়, সেখানে প্যান দেওয়া বাধ্যতামূলক। পেমেন্ট টু আ মিউচুয়াল ফান্ড, ঠিক আছে, ফর আ পারচেস অফ ইটস ইউনিটস, এই যেমন অনেকে দেখবে এসআইপি এখন খুব সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে ইনভেস্টমেন্ট করছে, ঠিক আছে, সেখানে যদি তুমি যদি এসআইপি যদি ওপেন করতে চাও, এসআইপি যদি অ্যাকাউন্ট ওপেন করতে হয়, সেখানে তোমার প্যান নাম্বার দিতে হবে। এখানে কি বলছে পেমেন্ট টু আ মিউচুয়াল ফান্ড ফর পারচেস অফ ইটস ইউনিটস, যদি অ্যামাউন্ট যদি 50,000 টাকার বেশি হয়। তাহলে যে পেমেন্ট অফ আ কোম্পানি অর অ্যান ইনস্টিটিউশন ফর অ্যাকোয়ারিং ডিবেঞ্চার্স অর বন্ডস ইস্যুড বাই ইট, 50,000 টাকার বেশি হলে তখন তোমাকে প্যান নাম্বার দিতে হবে। তো এই জিনিসগুলো বলেছে, যে জিনিসগুলো একবার রিড করে নেবে, তোমাদেরই বেটার হবে, তোমাদের মাথায় থাকবে ব্যাপারটা। তারপর বলছে কি পারচেস অফ জুয়েলারি, তুমি জুয়েলারি পারচেস করো এবং সেই জুয়েলারি অ্যামাউন্ট যদি 5 লাখ টাকার বেশি হয়, তাহলে তোমার প্যান নাম্বার দিতে হবে। তো হচ্ছে সেল অর পারচেস অফ অ্যান্ড অফ এনি ইমুভেবল প্রপার্টি, ইমুভেবল প্রপার্টি, ঠিক আছে, সেটা 10 লাখ টাকার বেশি হলে তোমার প্যান নাম্বার দিতে হবে, ঠিক আছে। এইগুলো ইচ্ছা করে আমরা মানে লিমিটগুলো বেঁধে দিয়েছি, তাহলে লিমিটগুলো মনে রাখলে যদি কখনো কোশ্চেন দেয় তুমি লিখতে পারবে, তাহলে নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পারলে। কোশ্চেন বলেছে, এটা রোহিত আগরওয়াল বলেছে, ওর রিটার্ন সাবমিট করার ডেট 31 জুলাই, কিন্তু রিটার্ন সাবমিট করেছে কবে স্যার 1 ফেব্রুয়ারি, হিসাব কর না,
হিসাব কর না কত হচ্ছে দেখ গুণ 8 9 10 11 12 1 2 ঠিক আছে তাহলে হিসাব করবি তার আরম্ভ কর 5 মাস ঠিক আছে তো হিসাব করে ফেল হিসাব করে আরম্ভ করে ফেল অঙ্কটা কর নিজে নিজে কর না এটা 6 মাস হচ্ছে তো হিসাব করে গুণ ভালো করে গুণ 31 জুলাই তাহলে আগস্ট মাসে গুনবি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো ফেব্রুয়ারি 1 তারিখ বলেছে তাহলে জানুয়ারি মাসে ধরবি তুই না এখানে 1/12 22 বলেছে তো ও এই ওখানে ভুল দিয়েছে আমি আমার বইটা করছি তোরা ইয়ে করে নি 1/12 নটা 1/2 22 কর 1/2 22 কর 1/2 হবে 1/2 করে একটা কেটেছে তাহলে হবে ঠিক আছে তাহলে ক মাস হচ্ছে এখানে হিসাব করে লিখে দে 1/8 থেকে 1/8 থেকে কত হবে বল তাহলে স্যার তো ওটা 23 হবে স্যার তাহলে ওটা 23 হয়ে যাবে যদি একটা কেটে দিই কেন রে হ্যাঁ মানে ওটা আর কি ফাইনান্সিয়াল না, না। বলেছে তো ফাইনান্সিয়াল আমি বলছি ওখানে ডিউ ডেট অফ ফাইলিং রিটার্ন কত দিয়েছে এই দেখ আমি বলি ডিউ ডেট ফাইলিং রিটার্ন কত ছিল 31 7 21 ছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু রিটার্নটা সাবমিট করেছে কবে 1/2/22 এই ছিল। 21 উপরটা 21 আছে আমাদের হ্যাঁ। 22 আছে তাই না যাই হোক আমি এটা করলাম ঠিক আছে তো আমি যেমন ডেট আমি বইটা পেলাম বইতে যেমন ডেট আছে সেই ডেটটাই করলাম আমি বেশি প্রেশার নিলাম না তো দেখ আমাদের রিটার্ন সাবমিট করতে হয় এই তারিখে রিটার্ন সাবমিট করছে এই তারিখে ক মাস হচ্ছে এক্সট্রা বুঝতেই পারছিস 6 মাস হচ্ছে এবার 6 মাস হচ্ছে তো কি রে এবার 6 মাস হচ্ছে তো হিসাব করে গুণ তাহলে 7টা বাদ দে 8 থেকে মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 6 মাস 6 মাস ঠিক আছে স্যার ফেব্রুয়ারি তো হ্যাঁ ফেব্রুয়ারির 1 তারিখ কিন্তু আমি কাউন্ট করছি কোন তারিখ থেকে আমি আগস্টের 1 তারিখ থেকে কাউন্ট করছি আচ্ছা আচ্ছা আগস্টের 1 তারিখ থেকে কাউন্ট করছি এই জন্য হলো তো এবার বল ট্যাক্স পেবল অন অ্যাসেসড ইনকাম তুই যে ইনকাম করিস তার উপর ট্যাক্স পেবল কত তোর ইনকাম অ্যাসেসড ইনকাম 8 লাখ টাকা ওর উপর ট্যাক্স পেবল কত হয়ে যাবে 75 কত বলছিল না 75,000 টাকা তাহলে এখানে 75,000 টাকা হলো তারপর কি বলেছে টিডিএস অ্যাডভান্স ট্যাক্স কিছু বলেছে হ্যাঁ স্যার টিডিএস লিখে 15,000 টাকা আর অ্যাডভান্স ট্যাক্স দিয়ে 40,000 টাকা তাহলে আমি কি করব দেখ আমার তো জায়গা নেই জায়গা থাকলে খুব ভালো হতো টিডিএস আমি এখানে লিখে দিলাম টিডিএস এন্ড অ্যাডভান্স ট্যাক্স ঠিক আছে তো যেহেতু নেই এখন তো বলি স্যার আমরা নিজেরা করছি কি করে করব প্রথমে লিখ টিডিএস তার নিচে লিখ লেস অ্যাডভান্স ট্যাক্স বুঝেছিস কি বললাম লিখবি টিডিএস তার নিচে লিখবি অ্যাডভান্স ট্যাক্স বুঝা গেল তো টিডিএস আর অ্যাডভান্স ট্যাক্স মিলে কত হচ্ছে স্যার 55,000 টাকা 40 আর 15 যোগ করে কত হচ্ছে 55,000 টাকা তাহলে এটা বাদ দিয়ে কত হচ্ছে 20,000 তাহলে কোন হিসাব কর $20,000 ইন্টু 1% ইন্টু 6 মাস তাই তো কত হচ্ছে বল 1200 শেষ বল কি অঙ্ক ছিল অঙ্কের মধ্যে কিছু ছিলই না অঙ্কের মধ্যে বুঝে গেছিস তোরা সবাই কিন্তু এখানে লাস্টে একটা পয়েন্ট বলেছিল পেনাল্টি দেখ 234F তো লাগবেই এখানে কোনো সন্দেহ নেই 234F লাগবে ঠিক আছে ওকে তো পেনাল্টি দিতে হবে তাহলে কি লিখবি লেখ মানে আগে শুনে নে নামটা কি রোহিত বলছে রোহিতকে পেনাল্টি দিতে হবে আন্ডারসাইড 234F এ প্রশ্ন হলো কত টাকা পেনাল্টি দিতে হবে ঠিক আছে ওর ইনকাম কত ছিল এই কারণে দেখো কি ইনকাম বলেছে ওর ইনকাম কত ছিল বলতো 8 লাখ মানে 5 লাখ টাকার বেশি 5 লাখ টাকার বেশি আমি বললাম 5 লাখ টাকা যদি হয় তাহলে হচ্ছে তোমার 5 লাখ টাকা অবধি যদি হয় তাহলে 1,000 টাকা আর 5 লাখ টাকা বেশি হলে কত 5,000 ওকে পেনাল্টি দিতে হবে কত 5,000 টাকা 5,000 টাকা পেনাল্টি দিতে হবে সেটা লিখতে হবে তাহলে কি লিখবো আমি সব বলেইছি মিস্টার রোহিত আগরওয়াল হ্যাজ টু পে ঠিক আছে লেখ মিস্টার রোহিত আগরওয়াল এটা এই লাইনটার কোনো মানে নেই এবার লিখবো কি লিখবো মিস্টার রোহিত আগরওয়াল লিখছি না মিস্টার রোহিত ঠিক আছে মিস্টার রোহিত হ্যাজ টু পে ঠিক আছে has to pay a penalty of rupees penalty of rupees কত দিতে হবে বল 5,000 টাকা দিতে হবে তো 5,000 টাকা দিতে হবে ঠিক আছে 5,000 টাকা দিতে হবে লেট ডিলেড কেন দিতে হবে 5,000 টাকা বল ডিলে করেছে কি ডিলে করেছে সাবমিশন অফ রিটার্ন
সাবমিশন অফ রিটার্ন আন্ডার সেকশন, ঠিক আছে তো, আন্ডার সেকশন 234F, ঠিক আছে তো, বুঝতে পারলি? যেহেতু ও রিটার্ন দেরি করে সাবমিট করেছে তাই ওকে লেট ফি দিতে হবে, কোনো সমস্যা নেই এখানে। কিন্তু লেট ফির নিয়মটা কি বলেছে, লেট ফির নিয়মটা খুব ভাইটাল, নিয়ম চেঞ্জ হয়েছে। আগে 10,000, আগের কেস হলে এটা 10,000 টাকা হতো, আগের কেস হলে 10,000 টাকা হতো। জানিস আগের কেস কি ছিল? আগের কেস বলেছিল তুমি যদি ডিসেম্বর মাসের পরে রিটার্ন সাবমিট করো, যদি ডিসেম্বর মাসের পরে রিটার্ন সাবমিট করো তখন 10,000 টাকা। তাহলে এখানে রিটার্ন কবে সাবমিট করেছে? ফেব্রুয়ারি। তাহলে ডিসেম্বর মাসের পরে রিটার্ন সাবমিট করেছে, আগের কেস হলে রিটার্ন হলো 10,000 টাকা। কিন্তু নতুন নিয়মে ডিসেম্বর মাসটাই উধাও করে দিয়েছে, ডিসেম্বর মাসটা উধাও করে দিয়েছে, জানার দরকার রিটার্ন কবে সাবমিট করেছে। তো দেখতে হবে রিটার্ন যদি দেরি করে সাবমিট করে তখন 234F লাগবে, রিটার্ন দেরি করে সাবমিট করলে কত লাগবে? 234F লাগবে। কিন্তু স্যার কত টাকা লাগবে, ফাইন কত টাকা দিতে হবে? যদি 5 লাখ টাকার মধ্যে হয় তাহলে 1,000 টাকা, 5 লাখ টাকা ক্রস করলে 5,000 টাকা, ব্যাস তাই তো লিখেছি, ঠিক আছে তো। ইনকাম ফ্রম স্যালারি বলে দিয়েছে 8,65,000, হাউস প্রপার্টি বলে দিয়েছে, ইন্টারেস্ট ফ্রম ব্যাংক ফিক্সড ডিপোজিট আদার সোর্স বলে দিয়েছে, ডিডাকশন 80C ডিডাকশন বলেছে, 80D ডিডাকশন বলেছে, টিডিএস বলে দিয়েছে। তো বুঝিস তো, বলেছে কম্পিউট অ্যাডভান্স ট্যাক্স পেবেল, তার মানে অ্যাডভান্স ট্যাক্স পেবেল বার করতে বলেছে, বুঝতে পারলি তো। তারপর কি বার করতে বলছে? অলসো কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স পেবেল অ্যালং উইথ দ্য ডিউ ডেট অফ পেমেন্ট অফ ইনস্টলমেন্ট। তো বুঝেই গেছিস কি বলেছে অঙ্কটা, একদম বুঝে গেছিস, আর কিছু নেই। তাহলে দেখ, বেশি বলার দরকার নেই, উপরের লেখাটা লেখ তোরা সবাই লেখ, কম্পিউটেশন অফ, লেখ কম্পিউটেশন অফ, লেখ কম্পিউটেশন অফ অ্যাডভান্স ট্যাক্স পেবেল, লেখ কম্পিউটেশন অফ অ্যাডভান্স ট্যাক্স পেবেল, কম্পিউটেশন অফ অ্যাডভান্স ট্যাক্স পেবেল বাই মিস্টার সেন, বাই মিস্টার সেন, ঠিক আছে তো, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার কত 22-23। তো এক একটা করে দেখ, এই তোরা তো জানিস কি রে, টোটাল ইনকাম কি করে বের করতে হবে, মনে আছে? টোটাল ইনকাম 5টা হেড যোগ করতাম, তাহলে এখানে 5টা হেড পরপর করে লিখে কি হবে, করে হবে জিটিআই, তার থেকে দুটো ডিডাকশন, এখানে সি আছে ডি আছে, বাদ দিয়ে হবে টোটাল ইনকাম। এই যুক্ত কর, এটা তো নিজেই পারবি, করে ফেল। লেখ প্রথমে একটা করে লেখ, প্রথমে লেখ ইনকাম ফ্রম স্যালারি, লেখ ইনকাম ফ্রম স্যালারি, কত টাকা ইনকাম ফ্রম স্যালারি? 8,65,000, 8,65,000। তারপর কি হবে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ঠিক আছে তো, কত? 2,35,000। নেক্সট কি বলেছে? ইনকাম ফ্রম ফিক্সড ডিপোজিট, মানে আমি আদার সোর্স লিখলাম, ঠিক আছে তো, ইনকাম ফ্রম আদার সোর্সেস, ব্র্যাকেটে লেখ ফিক্সড ডিপোজিট, কত টাকা? 25,000 টাকা। কত হচ্ছে? 11,25,000 টাকা, তাই তো, 11,25,000 এখানে লিখলাম। এটাকে কি বলে বল? জিটিআই। জি, দেখ আমি তোরা তো শিখিয়ে দিয়েছি, অঙ্কর ফালতু সময় নষ্ট করে লাভ নেই, এটাকে জিটিআই বলে। জিটিআই ফুল ফর্ম মনে আছে তো? এই গ্রস টোটাল ইনকাম। এর থেকে লেস কর কি লিখবো? ডিডাকশন, এর থেকে মাইনাস করব ডিডাকশন। আন্ডার সেকশন কি 80C টু 80U, মনে পড়ছে তো? প্রথমে লিখবো আন্ডার সেকশন 80C, কত ছিল 80C? অ্যামাউন্ট কত ছিল দেখ, 1,50,000, কমন ব্যাপার, কারণ 80C তে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? 1,50,000। আর আন্ডার সেকশন 80D কত বলেছে? 20,000। তাহলে 1,50,000 আর 20 যোগ করে কত হচ্ছে? 1,70,000। বাদ দিয়ে এটা হচ্ছে, তাকে বলে টোটাল ইনকাম, তাই তো? কত হচ্ছে? 9,55,000 টোটাল ইনকাম বেরিয়ে গেল, তাই তো? এবার বল, আমাকে বল, এখানে যার অঙ্ক করতে দিয়েছে, ঠিক আছে, সেই লোকটার বয়স কি 60 বছর এর মধ্যে, নাকি 60 থেকে 80 বছর, নাকি 80 থেকে 100 বছর? কিছু মেনশন না করলে ধরে নিবি 60 বছরের মধ্যে, ঠিক আছে? তো 60 বছরের মধ্যে হলে নিয়ম কি শিখিয়েছিলাম, মনে আছে তো? 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা অবধি এক্সেম্পটেড, বুঝতে পারছি কনসেপ্টটা? তাহলে ওইটা করবো। এখানে কি লিখবো দেখ, ট্যাক্স অন
নর্মাল ইনকাম। নিশ্চয়ই এগুলো শেখাতে হবে না কি করে হয়। 9,55,000 উপর ট্যাক্স কত টাকা হবে? দেখ শিখিয়েছিলাম চারটা আগেরটার মতন, 0 থেকে 2.5 লাখ, তারপর 2.5 লাখ থেকে 5 লাখ। আচ্ছা আমরা তোদের আজকে কলেজে অঙ্ক করেছি, কোন স্ল্যাব করেছি, ওল্ড রেজিম না নিউ রেজিম? আমি তো ওল্ড রেজিমই করাচ্ছি, ঠিক আছে। আমি যখন ডাইরেক্ট ট্যাক্স পুরো শেষ হয়ে যাবে আমি একটা অঙ্ক করব, ওই অঙ্কটা ওল্ড রেজিমেও করিয়ে দেবো, আবার নিউ রেজিমেও করাবো। বারবার বলছি কোন রেজিমে করবি কোনো ম্যাটার করে না, তুই তোর যেটা খুশি সেই রেজিমে কর। ওল্ডও করতে পারিস, নিউতেও করতে পারিস। এমন না ধরো ওল্ডের কিছুই নেই, নিউ ওরকম করলে হবে না। ওল্ড করলে পুরোটাই ওল্ড, নিউ করলে পুরোটাই নিউ। কি বললাম বুঝতে পারলি তো? আচ্ছা এবারে যে 5 লাখ থেকে কত অবধি বল? 10 লাখ। এখানে কত হয়? 0%, 5% আর 20%। তাহলে এখানে তো 0 টাকা হলো। হ্যাঁ 2.5 লাখ আর 5 লাখ ডিফারেন্স, 2.5 লাখের 5% করলে 12,500 হবে। আর এটা কত হচ্ছে আমার? 9,55,000, মানে এক্সট্রা কত? 4,55,000, তাই তো? 4,55,000 উপর 20% কত হচ্ছে এটা করে? 4,55,000 20% করলে 4,55,000 20% হচ্ছে 91,000। টোটাল হচ্ছে কত? 1,03,500। 1,03,500, এটা বেরিয়ে গেল 1,03,500। 1,03,500। এবার দেখ এর সাথে কি করতে হবে, ওই শেষ মানে ওই তোর 4%, এটাকে লেখ এরকম ভাবে লেখ, হেলথ এন্ড কি এডুকেশন শেষ, হেলথ এন্ড এডুকেশন শেষ কত পার্সেন্ট? 4%। কত হচ্ছে 4% করে? 4140। আর তোরা বুঝতে পারছিস তো রিবেট কেন হচ্ছে না? রিবেট তো আগে থাকতো, রিবেট হলো না কেন? 5 লাখ পাস করে গেছে, তাহলে রিবেট কি করে হবে? এগুলো তো সবই জানা জিনিস। কি এই চ্যাপ্টারটা সত্যি কি খুব কঠিন নাকি বল? কিছুই নেই, তাই তো আগের এই চ্যাপ্টার, ঠিক আছে। তো টোটাল করলে কত হচ্ছে? 107,640, ঠিক আছে তো। এবার এটা হচ্ছে টোটাল ট্যাক্স, এত টাকা তোকে ট্যাক্স দিতে হবে। তার মধ্যে অলরেডি তুই টিডিএস দিয়ে রেখেছিস। কত টাকা টিডিএস দিয়ে রেখেছিস? 65,000। তোরা কিন্তু পরীক্ষায় ফুল লিখবি, ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স, পুরো কথাটা লিখবি। আমি তো লিখলাম টিডিএস, তোরা লিখবি না, ফুল ফর্ম লিখতে হবে টিডিএস এ, ঠিক আছে। কত টাকা? 65 দিয়ে দিয়েছিস। তো বল 65 দিয়ে দিলে বেঁচে আছে কত? 42,640। 42,640। এটাকে বলে অ্যাডভান্স ট্যাক্স পেবেল, বোঝা গেল? তাহলে বুঝলি তো কেন অ্যাডভান্স ট্যাক্স লিখলাম? দেখ না কত টাকা বেরিয়েছে, এটা 10,000 টাকার উপর, তাহলে তোকে অ্যাডভান্স ট্যাক্স দিতেই হবে। এবার অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার ডেট গুলো কি কি ছিল স্যার? 15ই জুন, 15ই সেপ্টেম্বর। ভুলে যাচ্ছিস? ভুলে যাচ্ছিস? তোকে শিখিয়ে টেকনিক শিখিয়ে দিচ্ছি, মানে মন দিয়ে শুনবি, টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। তোর প্রতি 15 তারিখ হবে, 15 তারিখ, ঠিক আছে। আর 3 মাস অন্তর অন্তর হয়, ভালো করে হিসাব কর, 3 মাস অন্তর অন্তর। তুই 6 থেকে স্টার্ট করিস, তাহলে কি হবে? 6, 9, 12, 3, মনে রাখতে পারবি এটা? 6, 9, 12, 3 প্রতি মানে এটা 15 তারিখই হবে, অন্য কোনো দিন হবে না, 15 তারিখই হবে। আর শুরু হবে কোন তারিখটা? 6, ব্যাস। 6, 9, 12, 3, 3 মাস অন্তর অন্তর হচ্ছে তো। বুঝে গেলি তো? এটা টুকে নে, তারপরে আমি এটা করাচ্ছি কি করতে হবে। নিচের পোর্শন কি বুঝে দেবো? লেখ কি লিখবো? কম্পিউটেশন বা লেখ স্টেটমেন্ট শোয়িং the advance tax installment, the advance tax installment and due date, রুপিসের ঘর আর এখানে ডেটের ঘর, ঠিক আছে। তো কি লিখবো ডেটটা? এখানে লিখছি ডিউ ডেট অফ ইনস্টলমেন্ট, ডিউ ডেট অফ ইনস্টলমেন্ট। এখানে লিখবো পার্টিকুলার্স, ঠিক আছে তো। আর এখানে কি লিখবো? অ্যামাউন্টের রুপিস। তাহলে দেখ কি লিখবো? প্রথম ডেটটা জানিস কি লিখতে হয়? এইভাবে লিখবি। আগের অঙ্কটা কি লিখেছিলাম?
15, 6, 21 তাই লিখেছিলাম তো, কি রে 15, 6, 21 লিখেছিলাম তো। এখানে কি লিখছি দেখ, ডেটটা দেখ ভালো করে, অন অর বিফোর 15, 6, 21, মানে বুঝলি কি লিখলাম, 15, 6, 21 টাকা দিবি বা তার আগে। বুঝে গেল তো? কত টাকা হবে? 42640, তার উপর কত পার্সেন্ট? 15% করে দেখ কত হচ্ছে? 6396। তারপর কি লিখবো? অন অর বিফোর কত তারিখ হবে? 15, 9, 21 কত হচ্ছে বল? 30%. 12,792, ঠিক আছে তো? তারপর অন অর বিফোর 15, 9, 21 কত হবে? 42640, ওই সরি, এর উপর 30%, তাই তো? একই অ্যামাউন্ট হবে 12792। লাস্ট অন অর বিফোর 15, 3, 22 কত হবে? 42,640 ইন্টু কত পার্সেন্ট? 25%, কত টাকা? 10,660। টোটাল কত হচ্ছে? 42,640 হয়ে গেল। আচ্ছা, এবার গ্রুপ বিতে 4-এর অরেরটা কি বলেছে দেখো, শর্ট নোটস, বেস জাজমেন্ট অ্যাসেসমেন্ট সম্পর্কে শর্ট নোটস দিয়েছে। তুই সুন্দরভাবে লিখে দিতে পারবে। দেখো নোটটা দিয়ে দিয়েছি আর ক্লাসে তো বোঝানোই আছে, তুই দেখে নিও, ঠিক আছে? ক্লাসে বোঝানো আছে আর এখানে নোটটা দিয়ে দিয়েছি, তোমরা নোটটাও দেখে নিতে পারো। অলরেডি নোট প্রোভাইড করে দিয়েছি, তবুও আবার দিয়েছি, ঠিক আছে? তারপর একটা কোশ্চেন দিয়েছি এর সঙ্গে বিতে রিভাইজ রিটার্ন দেখো নিচে লেখা আছে, রিভাইজ রিটার্ন নোটটাও লেখা আছে। তো ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে। নোটটা দেখে নাও তোমরা, নোটগুলো সুন্দর করে লিখতে হবে পরীক্ষার হলে গিয়ে, ঠিক আছে? তো তো যেটা বলছি বারবার করে, ক্লাসে ভিডিওতে খুব ডিটেলসে বোঝানো, প্রতিটা টপিক, ইচ অ্যান্ড এভরি টপিক বোঝানো আছে, এবং সেইগুলো আমরা ম্যারাথনে ওটা আপলোড করে দিচ্ছি। ম্যারাথনে আপলোড করি, তোমরা ম্যারাথন দেখতে পারবে। এই ভিডিওগুলো কোথায় পাবে? দেখবে ডাইরেক্ট ট্যাক্সের থিওরির ম্যারাথন আছে, সেই মধ্যে তুমি এইগুলো পেয়ে যাবে, পয়েন্টগুলো ভালো করে বুঝে নেবে, বুঝে নিয়ে তুমি নিজে থেকে সুন্দরভাবে লিখতে পারবে। তো ঠিক আছে। Mrs. Sushma Manna, age 45 years, a resident individual of India, furnishes the following details of her income, investment and payment during previous year 21-22. Compute her total income and tax payable. Total income and tax payable বের করতে বলছে। গ্রস স্যালারি দিয়ে দিয়েছে 12 লাখ টাকা, প্রফেশনাল ট্যাক্স দিয়েছে 2000 টাকা। তো করতে পারবি এটা, স্টার্ট কর। তারপর কি বলেছে? ইনকাম ফ্রম বিজনেস বলেছে 2 লাখ টাকা, ঠিক আছে তো? লং টার্ম ক্যাপিটাল গেইন বলেছে 1,25,000, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বা দুটো যোগ করে দিবি, দুটো যোগ 1,25,000 আর 25, উইনিং ফ্রম লটারি 70,000 টাকা দিয়ে 30% ডিটিএস মানে 1 লাখ টাকা বেরিয়ে যাবে তো। সি ডিপোজিটেড 60,000 ডিপোজিট করেছে পিপিএফ এ। তারপর মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম নিজের হেলথের জন্য চেকের মাধ্যমে চলে আসবে 80 তে 13,000। পাবলিক প্রভিডেন্ট ফান্ড ওটা 80 তে চলে আসবে। প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড ওটা চলে আসবে 80 তে আসবে, ঠিক আছে তো? তার 25,000 টাকা প্রিমিয়াম আর লাইফ ইন্স্যুরেন্স পলিসি, 5 লাখ টাকা পলিসি ভ্যালু, তাই তো? পলিসি ভ্যালু ম্যাক্সিমাম 10%, 5 লাখ 10% কত? 50,000 টাকা হয়, 25,000 দিয়ে 25,000ই আসবে। সি রিসাইডস আ হাউস হুইচ ওয়াজ পারচেজ অন হার 1/1/20, সে এত তারিখে হাউসটা কিনেছে এসবিআই থেকে লোন নিয়ে। ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার সে 2 লাখ টাকা রিপে করছে, ওই একই কথা, 1 লাখ টাকা প্রিন্সিপাল, তাহলে 1 লাখ টাকা ইন্টারেস্ট, তাহলে 1 লাখ টাকা দিয়ে ইন্টারেস্ট চলে আসবে কোথায়? সেলফ অকুপাইড হাউস প্রপার্টি। তো অঙ্ক স্টার্ট কর, কিছু বলার কিছু নেই, বোঝানোর কিছু নেই, অঙ্ক করে ফেল, ঠিক আছে তো? তাহলে লেখ আরম্ভ কর। প্রথমে এ দিয়ে লেখ, কি লিখবি? ইনকাম ফ্রম স্যালারি, কি লিখবি? গ্রস স্যালারি, কত লিখবি গ্রস স্যালারি বল? 12 লাখ টাকা। এর থেকে লেস কর ডিডাকশন আন্ডার সেকশন 60। প্রথমে লেখ স্ট্যান্ডার্ড ডিডাকশন, আন্ডার সেকশন 16 1A কত টাকা? 50,000 টাকা হয় স্ট্যান্ডার্ড ডিডাকশন। আর কি?
প্রফেশনাল ট্যাক্স কত বলেছে? বল প্রফেশনাল ট্যাক্স কত বলেছিল? 2000 টাকা ডাইরেক্ট বলেছিল 2000 টাকা। তাহলে 50 দিয়ে কত হবে? 52,000 টাকা। 12 লাখ থেকে 52,000 টাকা বাদ দিলে কত হয়? 11,48,000। এ বি দিয়ে লিখ ইনকাম ফ্রম বিজনেস যেমন ছিল তেমন বসিয়ে দে, তাই তো? কত ছিল ইনকাম ফ্রম বিজনেস? 2 লাখ টাকা। তাহলে লিখ ইনকাম ফ্রম বিজনেস दो लाख টাকা। সি দিয়ে লিখ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন তুমি কি লিখবি? লং টার্ম ক্যাপিটাল গেইন কত টাকা ছিল? লং টার্ম ক্যাপিটাল গেইন 1,25,000। কত ছিল লং টার্ম ক্যাপিটাল গেইন বল? 1,25,000। দাঁড়া দেখি কোশ্চেনটার উপর দেখি। বলছে লং টার্ম ক্যাপিটাল গেইন ছিল 1,25,000 আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ছিল 25, তাহলে টোটাল 1,50,000 লাখ ক্যাপিটাল গেইন। তো লং টার্ম ক্যাপিটাল গেইন কত বললাম বল? 1,25,000 আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কত ছিল? 25। 1,25,000 আর 25 করে কত হচ্ছে? 1,50,000। ঠিক তো? আর কি ছিল? ডি দিয়ে লিখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এটা ওই সেলফ অকুপাইড করবি, ঠিক? তাহলে কি লিখবি? প্রথমে ন্যাভ, সেকেন্ড হয় লিখবি নীল, এর থেকে মাইনাস করবি ডিডাকশন 24, ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখ স্ট্যান্ডার্ড সরি ইন্টারেস্ট অন লোন, একটাই হবে। তুই একটা ফ্ল্যাট কিনেছিস এসবিআই থেকে লোন নিয়ে, তুই প্রতি বছর 2 লাখ টাকা করে রিপে করছিস, তার মধ্যে 1 লাখ টাকা বলতে প্রিন্সিপাল, তাহলে বাকি 1 লাখ টাকা ইন্টারেস্ট। সমস্যা নেই, এখানে 1 লাখ টাকা লেখ। তাহলে 1 লাখ টাকা মাইনাস কর কত হচ্ছে? করে বল কত হচ্ছে? আদার্স সোর্স আছে নাকি কিছু? উইনিং ফর্ম লটারি ছিল না? বাহ, সব কটা হেডি ছিল এখানে। ইনকাম ফ্রম আদার সোর্সেস, উইনিং ফর্ম লটারি। উইনিং ফর্ম লটারি কত বলেছে? 70,000 টাকা ছিল 30% টিডিএস কাটার পর। তাহলে কত? 70,000 ইনটু 100/70, 1 লাখ টাকা। কর এটা হচ্ছে দেখতো এটা হচ্ছে 14,98,000। এটাকে বলে জিটিআই, গ্রস টোটাল ইনকাম। এর থেকে মাইনাস কর ডিডাকশন আন্ডার সেকশন 80। প্রথমে লেখা আন্ডার সেকশন 80C, একটা একটা করে কর, স্টার্ট কর। 80C কি লিখবি? প্রথমে ওই প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন মনে করছে 1 লাখ টাকা। প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন কত টাকা? 1 লাখ টাকা। আর কি ছিল বল? একটা করে পর প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন 1 লাখ টাকা। পিপিএফ এ ডিপোজিট করে 60,000 টাকা লেখ। পিপিএফ 60,000 টাকা। পিপিএফ এ ডিপোজিট করে কত? 60,000 টাকা লিখে দিলাম। এলআইসি প্রিমিয়াম লেখ, ঠিক আছে তো? এলআইসি প্রিমিয়াম কত? ওই 25,000 টাকা এটা বললাম। এলআইসি প্রিমিয়াম, এলআইসি প্রিমিয়াম কার হেলথের উপর করেছে? অন বল নিজের হেলথ, এই সরি হেলথ কেন, কার লাইফের উপর করেছে? ওন লাইফ, অন হার ওন লাইফ। এলআইসি প্রিমিয়াম অন ওন লাইফ। 10% পলিসি ভ্যালু রেস্ট্রিক্টেড। কত টাকা? 25,000 টাকা। আর কিছু ছিল?
আর কি ছিল না, টোটাল কত হচ্ছে 1,85,000। 1,85,000 এটাকে কি বলে? এ দিয়ে লিখবো, একই লিখবো কোয়ালিফাইং অ্যামাউন্ট। বি দিয়ে লিখবো ম্যাক্সিমাম লিমিট কত টাকা? 1.5 লাখ টাকা। ছাড় পাবে কত? 1.5 লাখ টাকা। তো একই হচ্ছে, দেখিস তো তিনটা অঙ্ক একই ছিল, ম্যাক্সিমাম লিমিট 1.5 লাখ টাকা। 80 থেকে 1.5 লাখ টাকা ছাড় পাওয়া যায় ম্যাক্সিমাম লিমিট। ঠিক আছে তো? এবার দেখ 80 ডি কর, 80 ডি কর, 80 জি কর, কাজ হয়ে যাবে। ঠিক আছে? এইটি ডি কি বলেছিল পর থেকে? আন্ডার সেকশন 80 ডি মেডিক্লেম। মেডিক্লেম কার হেলথের উপর বলেছিল বলতে কি? হ্যাঁ, নিজের হেলথের জন্য কত টাকা করেছিল খরচা? 13,000 টাকা। 13,000 টাকা ছাড় পাবো, কারণ ম্যাক্সিমাম 25,000 টাকা। তারপর 80 জি কোথায় ডোনেট করেছে পর? প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড। লেখ প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড কত টাকা? প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড কত ছিল? 10,000 টাকা। তো লিখে দে 10,000 টাকা, কারণ 100% ছাড় পাওয়া যায় প্রাইম মিনিস্টার। মাইনাস কত দেখ কত দাঁড়াচ্ছে? তো বাদ দিয়ে লেখ 13,25,000। এটা টোটাল ইনকাম। ঠিক আছে? ট্যাক্সটা করবে। ট্যাক্সটা কি করবি? লং টার্ম আছে, এর উপর 30% চাপাবি। এর উপর সরি লং টার্মের উপর 20%, শর্ট টার্মের উপর কত পার্সেন্ট? 15% হয়ে গেল। আর কি লটারির উপর 30%, তিনটা আলাদা করে চাপাবি, তারপর নরমালের উপর করবি। কর করে ফেল। লেখ ট্যাক্স বের করব। প্রথমে লেখ ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন। লং টার্ম ক্যাপিটাল গেইন কত ছিল? 1 লাখ টাকা। 1,25,000। আচ্ছা 1,25,000 ছিল, তারপর 2% হবে কত? 25,000। ট্যাক্স অন শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্মের উপর কত পার্সেন্ট চাপাই? 15%। 25,000 টাকা ছিল, তাই তো? 25,000 15% কত হচ্ছে? 3,750। 3,750। ট্যাক্স অন লটারি ইনকাম। লটারি ইনকাম কত ছিল বল? 1 লাখ টাকা। 1 লাখে 30% চাপালে কত হবে? 30,000 টাকা। ঠিক আছে তো? এবার করব ট্যাক্স অন নরমাল ইনকাম। দেখ কি করে করবো একটু ভেবে নে। 13,25,000 টাকা ছিল টোটাল ইনকাম। তার মধ্যে লং টার্ম ছিল 1,25,000, শর্ট টার্ম ছিল 25, আর লটারি ছিল 1 লাখ। বাদ দে কত হচ্ছে? এটা যে নরমাল ইনকাম 10,75,000। 10,75,000। এই টাকার উপর তোকে ট্যাক্স পে করতে হবে। তাহলে ওই আগের মতনই করব। 0 থেকে 2.5 লাখ, 2.5 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ, আর 10 লাখের বেশি, মানে 10 লাখের যত বেশি হবে এক্সট্রা। লেখ 0 থেকে 2.5 লাখ, 2.5 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ, আর above 10 lakhs। 0%, 5%, 20%, আর এটা 30%। তাহলে এটা তো 0 হচ্ছে, প্লাস 2.5 লাখের 5% মানে 12,500, 5 লাখের 10% মানে 1 লাখ টাকা, 10 লাখের উপর এক্সট্রা যত হচ্ছে। কত ছিল টোটাল ইনকাম বল? 10 লাখ। কত বললি টোটাল? কত বেশি ছিল? 10 লাখ। 10,75,000। তাহলে এক্সট্রা 75,000, তাহলে 75,000 30% কত হচ্ছে? 22,500। 22,500। সব করে যোগ কর। 12,500, 1 লাখ, 1 লাখ 12,500, 1,13,000, 1,13,000 আর 22, 1,35,000, তাই তো? 1,35,000 হয়ে গেল। টোটাল কর, টোটাল করে দে। 25,000, 3,750, 30,000, 1,35,000 কর। টোটাল কর, টোটাল কর। দেখ কত বের হচ্ছে? 1,93,750। 1,93,750, তাই তো?
এই বেরোলো। এর সাথে কি চাপাবো? হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4%, হেলথ অ্যান্ড এডুকেশন সেস। একটা জিনিস কি বুঝতে পারি, জেনারেলের যে আছে তিনটে অঙ্ক করলাম, তিনটে মোরালেস একই অঙ্ক না, 3 বছরই একই অঙ্ক দিচ্ছে, মানে কোনো নতুন আইটেমও নেই, একই আইটেম বারবার করে ঘুরেছে। হেলথ অ্যান্ড এডুকেশন 4% কত হচ্ছে? 4% করলে 7750, 7750 টোটাল কর। দু লাখ 1500। 1500। এটাকে বলে টোটাল ট্যাক্স। টোটাল ট্যাক্স হয়ে এত টাকা, তার মধ্যে অলরেডি টিডিএস দিয়ে দিয়েছে কত টাকা? টিডিএস মনে কর কোথায় টিডিএস? ওই লটারি ইনকাম, লটারি ইনকাম মনে কর, লটারি ইনকাম টোটাল হয়েছিল ওই লটারি ইনকাম, তাহলে লটারি ইনকাম 1 লাখ ছিল, কত? 70। তাহলে কত হয়েছে? 1 লাখ মাইনাস 70,000, 30,000 টাকা অলরেডি দিয়ে দিয়েছে। বাদ দে 2,01,500 থেকে 30,000 টাকা বাদ দে। 1,71,500। 1,71,500 এটা হচ্ছে ট্যাক্স লায়াবিলিটি। বেসিস শেষ হয়ে গেল পরে। ঠিক আছে, তো কি বলেছে কোশ্চেনটা পড়ছি, বলছে শুভজিৎ and সুতীর্থ are partners in a firm which is assessed as a firm, ঠিক আছে, they share profit and losses equally, the firm profit and loss account for the year ended 31st March 2022 is given below। তোকে একটা পিএল অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, তাহলে তো বুঝতেই পারছিস সেম অঙ্ক, পুরো ইনকাম ফ্রম বিজনেস বের কর, ইনকাম ফ্রম বিজনেস বের করলেই তো অঙ্ক শেষ হয়ে গেল। তাহলে প্রথমে কি লিখবি? এখানে তো ছিল কম্পিটিশন অফ টোটাল ইনকাম অফ, কার টোটাল ইনকাম বের করবো? ওই দুজনের নামটা লিখে নিবি, কি কি ছিল? শুভজিৎ এন্ড সুতীর্থ, শুভজিৎ এন্ড সুতীর্থ, ঠিক আছে তো? তারপর যেমন লেখা ছিল তেমন ঠিকই আছে, কোনো চেঞ্জ করতে হবে না। প্রথমে অঙ্কটা আরম্ভ করে দিই, তাহলে তো বেশি সময় নষ্ট করে লাভ নেই। নেট প্রফিট as per profit and loss account, net profit as per profit and loss account, ঠিক আছে তো? নেট প্রফিট as per profit and loss account কত দিয়েছে নেট প্রফিট? দেখ, শুভজিতের ছিল 10, সুতীর্থর ছিল 10, 10 10 20, আউটারে বসিয়ে দিতে 20,000 টাকা। এর সাথে অ্যাড করব ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, এর সাথে অ্যাড করব ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, ঠিক আছে, এর সাথে অ্যাড করব ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। তো কোশ্চেন পড়ে বুঝতে হবে কোনগুলো ডিসঅ্যালাউড। তার আগে কি করবি জানিস তো? এই অঙ্কগুলো করার আগে একটা অ্যাডজাস্টমেন্ট গুলো আগে পড়ে নে, তাহলে সুবিধা হবে। বলছে কি অফিস এক্সপেন্সে যত টাকা ছিল তোমাদের পেনাল্টি ছিল 10,000, ঠিক আছে, একই পয়েন্ট। দেখ আজকে ফার্স্ট অঙ্কটা অফিস এক্সপেন্স ছিল, সেকেন্ডেরটা অফিস ছিল, আবার থার্ডেও দেখ অফিস, মানে একই কথা বলেছে। তাহলে কি লিখবি? পেনাল্টি পেড টু কাস্টম অথরিটি 10,000 টাকা, ডিসঅ্যালাউড করে দে। পেনাল্টি paid to custom authority, penalty paid to customs authority কত টাকা? 10,000 টাকা। নেক্সট ডেপ্রিসিয়েশন, তোমরা দেখ এখানে ডেপ্রিসিয়েশন আছে, ডেপ্রিসিয়েশন পিএল এর ডেবিট এটা থাকে, সেটা কি করব? অ্যাড করব, আর অ্যাডজাস্টমেন্ট এটা থাকে আইডি রুল, সেটা লেস করে দেব। তাহলে ডেপ্রিসিয়েশন কত টাকা ছিল? ডেপ্রিসিয়েশন 30,000। এবার দেখ বাকি আইটেমগুলো দেখ ডেবিটের দিকে। আচ্ছা, মানে ওই কনসেপ্ট মাথা কাটাবি ক্লাস 4 সেমিস্টারে যে বিজনেস করেছি, এখন সেই জিনিসটা মাথায় রাখতে হবে। প্রভিশন ফর ডাউটফুল ডেট, মনে কর আগে পিএল অ্যাকাউন্টে ডেবিটে দেওয়া থাকতো প্রভিশন ফর ডাউটফুল ডেট, কি করতাম? এটা ডিসঅ্যালাউড করতাম। কেন? প্রভিশন ফর ডাউটফুল ডেট, এনি কাইন্ড অফ প্রভিশন, যে কোনো প্রভিশনকে ডিসঅ্যালাউড করতাম, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর মাথায় কি করেছিলি তো, মনে তো ছিলই, ঠিক আছে? প্রভিশন ফর ডাউটফুল ডেট ডিসঅ্যালাউড করব, লেখ প্রভিশন ফর ডাউটফুল ডেট 5,000 টাকা, প্রভিশন ফর ডাউটফুল ডেটস কত টাকা দিয়েছে? 5,000 টাকা। নেক্সট স্যালারি টু পার্টনার্স, অনেকগুলো অঙ্ক করলাম, সেখানে বলেছে স্যালারি টু পার্টনার্স অ্যাকচুয়ালি অ্যালাউয়েবল, কিন্তু প্রথমে ডিসঅ্যালাউ করব, মানে স্যালারি টু পার্টনার যেটা পিএল এ ডেবিটে বলে সেটা অ্যাড করব, তো লাস্টে
আমরা ক্যালকুলেট করে দেখবো কত হওয়া উচিত, দুটোই করবো। তাহলে একবার অ্যাড কর, স্যালারি টু পার্টনার্স কত হবে 1,90,000, তাই তো? স্যালারি টু পার্টনার্স 1,90,000, ঠিক আছে তো? তারপর কি বলেছে, একই কথা ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটাও তো অ্যাড করতাম, অ্যাড করে পরে লেস, তাই তো? ইন্টারেস্ট অন ক্যাপিটাল লেখ, কত টাকা? 30,000 আর 15,000 কত? 45,000 টাকা। নেক্সট, আর তো কিছু নেই, কি নেক্সট করবো? আর তো কিছুই নেই, শেষ হয়ে গেছে। দেখেছিস, দেখ দেখতে পাচ্ছি কটা আইটেম আসছে, ম্যাক্সিমাম কটা আইটেম আছে? আগের অঙ্কটা 5টা, 4-5টাই থাকে, 1 2 3 4 5, 5টাই আইটেম, আর কোনো আইটেমই নেই, ঠিক আছে তো? টোটাল কর কত হচ্ছে দেখ, 10 30 40, 40 আর 5 45, 45 45 90, মানে 2,80,000, তাই তো? 2,80,000 আর 20,000 করলে হচ্ছে 3 লাখ। এবার কি করতাম, লেস ডিসঅ্যালাউড ইনকাম, লেস ডিসঅ্যালাউড ইনকাম। কি হবে ডিসঅ্যালাউড ইনকাম? এখানে একটাই আছে, ব্যাংক ইন্টারেস্ট ফ্রম ফিক্সড ডিপোজিট 40,000, ব্যাংক ইন্টারেস্ট ফ্রম ফিক্সড ডিপোজিট, ব্যাংক ইন্টারেস্ট ফ্রম ফিক্সড ডিপোজিট, ঠিক আছে? ব্যাংক ইন্টারেস্ট ফ্রম ফিক্সড ডিপোজিট কত টাকা? 40,000, 2,60,000। তারপর কি করতাম, লেস অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, লেস অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। নেই তো, একসঙ্গে 3টে অঙ্ক করলাম, কতটা প্র্যাকটিস হয়ে গেল, বুঝতে পারছিস তো? ফটাফট করে হয়ে গেল। লেস অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, তো অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার মধ্যে এখানে কি আছে? এখানে কি আছে অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার? এখানে অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার বলতে ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুলস, what is the depreciation as per IT rules? Depreciation as per IT rules, কত টাকা ডেপ্রিসিয়েশন as per IT rules বল? 24,000, তাই তো? আর কি করতাম, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আচ্ছা বল, এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল যে অ্যাড করেছিলাম, কত পার্সেন্ট অ্যাড করেছিলাম? কত পার্সেন্ট ছিল কোশ্চেনে? 15%। আর অরিজিনালি কত করা উচিত ছিল? 12%। তাহলে এখানে কি করব, অ্যালাউয়েবলে কত হবে? 12। তাহলে বুঝতে পারছিস তো ব্যাপারটা? তাহলে এখানে 45,000 টাকা যে ছিল ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটা কত পার্সেন্টকে রিপ্রেজেন্ট করছে? 15। তাহলে 12 কত হবে? কত হচ্ছে? 3 বারং 36,000 টাকা, 36 24 60,000 টাকা, বাদ দিয়ে হচ্ছে 2 লাখ টাকা, তাই তো? এটাকে কি বলতো? বুক প্রফিট। দেখ তোদের বুক প্রফিট 2 লাখ টাকা বেরোলো কিনা, মিলে গেছে, বুক প্রফিট 2 লাখ টাকা, বুক প্রফিট 2 লাখ টাকা, ঠিক আছে তো? এবার কি করব আমরা, লেস অ্যামাউন্ট অফ রেমুনারেশন, মনে পড়ছে তো? কি করতাম মনে কর, কি লেখা থাকতো ওইখানে? কি লিখেছিলাম আগের অঙ্কে বল? অ্যালাউয়েবল পার্টনার্স রেমুনারেশন, লেখ অ্যালাউয়েবল, লেস দিয়ে লেখ অ্যালাউয়েবল পার্টনার্স রেমুনারেশন। অ্যালাউয়েবল পার্টনার্স রেমুনারেশন, ঠিক আছে তো? অ্যালাউয়েবল পার্টনার্স রেমুনারেশন কি করে করতাম? একদম পুরো সেম কনসেপ্ট, আগে যা করেছিলাম তুই ভাব। কি ছিল নিয়ম? কি ছিল স্যার? বুক প্রফিটের 90% और 1.5 লাখ টাকা হইতে পারি ছায়া। তাহলে বুক প্রফিট কত? 2 লাখ, 2 লাখের 90% করলে কত হয়? 1,80,000। 1,80,000 আর 1.5 লাখ, বড় কোনটা? 1,80,000। 1,80,000 আর রেমুনারেশন কত ছিল? 1,90,000। তাহলে কত টাকা রিয়াকশন পাবি? 1,80,000 পাবি। বুঝতে পেরেছিস কি করে? এবার লেখাটা প্রথম অঙ্কটা যেটা লেখালাম ওটা দেখে দেখে লেখ। তুই বুঝতে অসুবিধা হলো তো? বুঝতে পেরেছিস? আচ্ছা তাহলে কর, 1,80,000 মাইনাস কর, ওর থেকে মাইনাস যাবে কত? 1,80,000।
একদম যেমন ছিল তেমন লেখ। কি ছিল? লোয়ার অফ টু, তাই তো? লোয়ার অফ টু, এই কথাটা লেখা ছিল তো, লোয়ার অফ টু দিয়ে প্রথমে কি লেখা ছিল? 90% অফ বুক প্রফিট। বুক প্রফিটে 90% করলে কত হবে? 2 লাখের 90% 1,80,000। আর ম্যাক্সিমাম লিমিট 1.5 লাখ টাকা। এর মধ্যে হায়ার কোনটা? 1,80,000। এখানে লিখে দিই হায়ার অফ 1 and 2, এটাই লিখতে হবে, কোনো কথা নেই। কারণ আমি আগে যে নোটটা লিখলাম সেটা দেখে দেখে লিখলেও হবে, একই ব্যাপার, যেমন খুশি। ঠিক আছে তো? 1,80,000 হলো, ঠিক আছে তো? এটা ধর হলো আমার এ, ক্যাপিটাল এ। আর ক্যাপিটাল বি কি লিখবো? এটা হচ্ছে তোর, লিখবো হচ্ছে তোর অ্যাকচুয়াল রেমুনারেশন। কত টাকা? অ্যাকচুয়াল রেমুনারেশন কত ছিল? 190, তাই তো? এই জন্য লোয়ার কোনটা? 180 বাদ দিয়ে হচ্ছে 20,000। এটাকে কি বলে? 20,000, এটাই হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস। এ দিয়ে লেখ ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম বিজনেস। এবার বি দিয়ে দেখি আর কিছু আছে? বি দিয়ে লেখ ইনকাম ফ্রম আদার সোর্স। মনে পড়ছে কোথায়? এই 40,000 আদার সোর্সের ইনকাম। বি দিয়ে লেখ ইনকাম ফ্রম আদার সোর্স। $40,000, 20,000 আর 40,000 করলে টোটাল কত হচ্ছে? 60,000। এটাকে কি বলে? জিটিআই। আমি একবারে যদি এটা টোটাল ইনকাম বলে দিই, কেন টোটাল ইনকাম বলছি? ডিডাকশন নেই অঙ্কে কিছু, এটাকে টোটাল ইনকাম বলছি। টোটাল ইনকাম, টোটাল ইনকাম 60,000। আর ট্যাক্স লাইবিলিটি করে দে, তো কিছুই নেই, কারণ এর মধ্যে কোনো স্পেশাল ইনকাম আছে? স্পেশাল ইনকাম না, ডাইরেক্ট করে দে ট্যাক্স অন টোটাল ইনকাম, ট্যাক্স অন টোটাল ইনকাম। তাহলে কত হচ্ছে? 60,000 এর উপর 30% কত হয়? 18,000 টাকা। এর সাথে যোগ করব হেলথ অ্যান্ড এডুকেশন সেস, 4% চাপা। 18,000 এর উপর 4% চাপা, 720 শেষ। 18,720। এটাকে বলা হয় কি? ট্যাক্স লাইবিলিটি। এটা বেশি ইজি না? দেখ ইন্ডিভিজুয়ালের চেয়ে এটা অনেক ইজি, সেরকম কিছু মাথায় রাখতে হবে না, অত কিছু মাথায় রাখতে হবে না। ঠিক আছে, এটা বেশি ইজি। তো দেখ হয়ে গেল কি কি করালাম আজকে। 2019 জেনারেল করালাম, 2020 অনার্স, 2020 জেনারেল, তিনটে করে দিলাম। ঠিক আছে, 2019 অনার্স আগেই করানো ছিল। ঠিক আছে, এবার আমরা ইনডাইরেক্ট ট্যাক্সের পোর্শন অর্থাৎ গ্রুপ ডি। গ্রুপ ডিতে কি আছে দেখো, 6 দাগের কোশ্চেনটা দিয়েছে, বলছে মেনশন এনি 2 অবজেক্টিভস অফ জিএসটি। জিএসটির 2টো অবজেক্টিভ লিখতে হবে 2 নম্বরের। ঠিক আছে, তো 2 নম্বর দিয়েছে, আমি 3টে পয়েন্ট লিখে দিই। দেখো 3টে পয়েন্ট লেখা আছে, লেখা আছে 1 নেশন 1 ট্যাক্স, ইট হেল্পস ক্রিয়েট কমন মার্কেট ইন ইন্ডিয়া উইথ আ ইউনিফর্ম ট্যাক্সেশন সিস্টেম। নাম্বার 2 কি যে ইট রিমুভস দ্য কাস্কেডিং ইফেক্ট, it also allow the setting off for prior taxes that are related to the same transaction in the form of the input tax credit. তো দেখো কোশ্চেনগুলো খুব ইজি দিয়েছে এবং নোট লেখানো আছে, এবং এইগুলোর ম্যারাথন অলরেডি আপলোড করা হয়েছে, ইনডাইরেক্ট ট্যাক্সের থিওরির ম্যারাথন আপলোড করা হয়েছে, ওটা তোমরা দেখে নিও, অনেক হেল্প হবে। নেক্সট কোশ্চেন বলেছিল মেনশন এনি 3 ট্যাক্সেস, 3টে ট্যাক্সের নাম লেখো, দ্যাট আর নট সাবসিউমড অর মার্জ উইথ জিএসটি। দেখো আমি লিখে দিয়েছি, আমি দুটো আলাদা করে লিখি, সেন্ট্রাল এবং স্টেট আলাদা করে। সেন্ট্রালের মধ্যে কি আছে? বেসিক কাস্টম ডিউটি বিসিডি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিউটি, এক্সপোর্ট ডিউটি, অ্যান্টি ডাম্পিং ডিউটি, সেফগার্ড ডিউটি, এক্সাইজ ডিউটি অন টোবাকো প্রোডাক্ট। তো হচ্ছে লেভাইজ অন 5 পেট্রোলিয়াম প্রোডাক্ট, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, এভিয়েশন ফুয়েল, ডিজেল, পেট্রোল। ঠিক আছে, আর স্টেটের মধ্যে স্টেট এক্সাইজ অন লিকার, স্টাম্প ডিউটি। ঠিক আছে, তারপর হচ্ছে
স্ট্যাম্প ডিউটি বলেছে, তারপর হচ্ছে তোমার প্রফেশনাল ট্যাক্স, মোটর ভেহিকেল ট্যাক্স, ইলেকট্রিসিটি ডিউটি, টোল ট্যাক্স, এনভায়রনমেন্ট ট্যাক্স, রোড ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারলে এই কোশ্চেনটা। এর সাথে অরে এটা যে লিখতে পারবে না, তার সঙ্গে অরে অন্য একটা থিওরি দিয়েছিল, বলছিল ডিফাইন দ্য ফলোইং অ্যাজ পার সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, মানে সিজিএসটি। ঠিক আছে, সিজিএসটি অ্যাক্ট যে আছে সেখানে তোমাকে এগ্রিগেট টার্নওভার লিখতে হবে আর ইনপুট ট্যাক্স অ্যান্ড আউটপুট ট্যাক্স লিখতে হবে, এটা লিখতে বলেছে। তো এগ্রিগেট টার্নওভার সুন্দর করে নোট লেখা আছে, এইটুকু নোট তো তোমাকে লিখতেই হবে, এইটুকু নোট তোমাকে লিখতেই হবে, লিখলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এগ্রিগেট টার্নওভার দেখো যেটুকু লেখা আছে এইটুকু নোট লিখে দেবে। এরপরে আছে ইনপুট ট্যাক্স। ইনপুট ট্যাক্সের নোট কি লিখতে হবে, দেখো লেখা আছে ইনপুট ট্যাক্স জিনিসটা কি তোমরা জানো। ইনপুট ট্যাক্স কোনো কিছু গুডস ঠিক আছে, আর সার্ভিসেস, ঠিক আছে, বাইরে থেকে যখন নিয়ে আসছো, ঠিক আছে, গুডস পারচেস করতে পারো, কি বললাম বুঝতে পারছো, যখন গুডস অথবা সার্ভিস যখন ওর বাইরে থেকে নিয়ে আসছে তখন তোমাকে একটা জিএসটি তো, এই জিএসটিকে বলে ইনপুট ট্যাক্স। আর আউটপুট ট্যাক্স কি, গুডস অথবা সার্ভিসটা তুমি যখন সাপ্লাই করছো বা সেল করছো তখন যে জিএসটিটা কালেক্ট করছো এটা হচ্ছে আউটপুট ট্যাক্স। তো এটাই বলেছে। ঠিক আছে, তো তারপরে বলেছে দেখো, বলছে হোয়াট ইজ মিক্স সাপ্লাই। দেখো বলেছে সাতের দাগে বলছে হোয়াট ইজ মিক্স সাপ্লাই, দেখেছো নিশ্চয়ই, হোয়াট ইজ মিক্স সাপ্লাই। তো মিক্স সাপ্লাই দেখো অ্যান্সারটা সুন্দর করে লেখা আছে, মিক্স সাপ্লাই অ্যান্সারটা বলছে মিক্স সাপ্লাই জিনিসটা কি, যখন টু অর মোর ইন্ডিভিজুয়াল সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস অর এনি কম্বিনেশন দেয়ার অফ, ঠিক আছে, মেড ইন কনজাংশন with each other by a taxable person for a single price where such supply does not constitute a composite supply। ঠিক আছে, আর একটা মাথায় রাখবে মিক্স সাপ্লাইয়ের কি, মিক্স সাপ্লাই আমরা কি শিখেছিলাম, যে অনেকগুলো প্রোডাক্ট দেবে যার ট্যাক্স এট হায়ার, সেটাই হচ্ছে তোমার মিক্স সাপ্লাই হবে। তো এইভাবে সেকশন ওয়াইজ তোমাকে লিখতে হবে। তুমি টাইম অফ সাপ্লাই বের করো, বলছে টিওএস বের করে দাও, এটা বের করতে হবে টাইম অফ সাপ্লাই। স্যার কোশ্চেন কি কি বলেছে সেটা বলুন। ডেট অফ রিমুভাল গুডস, ডেট অফ রিমুভাল গুডস, ডেট বলেছে 23/3/22। তারপর বলেছে ডেট অফ ইস্যু অফ ইনভয়েস, ইস্যু অফ ইনভয়েস কত, 20/3/22। তারপর বলেছে ডেট অফ পেমেন্ট, ডেট অফ পেমেন্ট, ডেট অফ পেমেন্ট entered, date of payment entered in the books of accounts, in the books of accounts কত বলেছে, 28 March 2022। তাহলে ডেট অফ ক্রেডিট ইন ব্যাংক অ্যাকাউন্ট, ডেট অফ ক্রেডিট ইন ব্যাংক অ্যাকাউন্ট আমি বলে দিচ্ছি, ঠিক আছে, তো কত বলেছে, 21/3/22। ঠিক আছে,
তো অ্যান্সার তোরা বুঝেই গেছিস, কি শিখিয়েছি তোদের অ্যান্সারটা কি ছিল বল? 20 3 22। তাহলে অ্যান্সার কি হবে? পরীক্ষায় যখন কোশ্চেন আসবে অ্যান্সারটা তো কিভাবে লিখতে হবে। তো পরীক্ষায় যখন কোশ্চেন আসবে তখন প্রথমে লিখতে হবে, এই সব কটা ডেট দিবি, সব কটা ডেট লিখবি, ঠিক আছে? তো লিখতে হবে আর্লিয়ার, লিখবি আর্লিয়ার অফ দা অ্যাবাভ, বা যদি উপরে লিখিস তাহলে লিখবি কি আর্লিয়ার অফ দা ফলোইং, লিখে ডেটটা লিখতে হবে, তাহলে কিন্তু পরীক্ষায় ফুল মার্কসটা পাবি। ঠিক আছে, তাহলে কি লিখবি বল? লিখবি আর্লিয়ার অফ দা ফলোইং, বা যেহেতু উপরে লিখে দিই তাহলে লিখবি কি আর্লিয়ার অফ দা অ্যাবাভ, তাই তো? আর্লিয়ার অফ দা অ্যাবাভ, ঠিক আছে? তো সো টাইম অফ সাপ্লাই, সো টাইম অফ সাপ্লাই ইজ, টাইম অফ সাপ্লাই কত হবে? টাইম অফ সাপ্লাই ইজ, বুঝতে পারছিস তো? 20 3 22। বল, কোন ডাউট আছে এখানে? বুঝতে পেরেছিস সেটা? নেক্সট কোশ্চেন দেখো, দেখতে পাচ্ছ 8 তাকে কি দিয়েছে, বলছে মেনশন দ্য কম্পোনেন্টস দ্যাট আর ইনক্লুডেড ইন দ্য ভ্যালু অফ সাপ্লাই অফ গুডস। ভ্যালু অফ সাপ্লাই অফ গুডস এর মধ্যে কোন কোন আইটেম বা কম্পোনেন্ট ইনক্লুড করা হয়। সেকশন 15 সাবসেকশন 2 তে লেখা আছে, যে পয়েন্ট লেখা আছে এই কটা পয়েন্ট তোমাকে দিতে হবে। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, তারপর 4 নম্বর পয়েন্ট, এই 7টা পয়েন্ট। কি লেখা আছে? প্রথম পয়েন্ট, ট্যাক্সেস, ডিউটিস, সেসেস, ফিস এন্ড চার্জেস আদার দেন সিজিএসটি, এসজিএসটি, ইউটিজিএসটি। ঠিক আছে, তাহলে জিএসটি কম্পেনসেশন সেস ইফ চার্জ সেপারেটলি। ঠিক আছে, নোট দিয়েছে টিসিএস আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 নট, ঠিক আছে, ইন দ্য ট্যাক্সেবল ভ্যালু, মানে এর মধ্যে ইনক্লুড করতে পারবে না, ঠিক আছে, ফর দ্য পারপাস অফ জিএসটি। 2 নম্বর পয়েন্ট বলেছে এনি অ্যামাউন্ট দ্যাট দ্য সাপ্লায়ার ইজ লায়েবল টু পে ইন রিলেশন টু সাপ্লাই বাট হুইচ হ্যাজ বিন ইনকার্ড by the recipient of the supply and not already included in। এই যে পয়েন্টগুলো লেখা আছে এই পয়েন্টগুলো তুমি লিখে দেবে, তাহলে হয়ে যাবে। এবার দেখো এইগুলো আমি বোঝাচ্ছি না কেন, তার পেছনে একটাই কারণ আছে, এইগুলো আমাদের অলরেডি ক্লাসে বোঝানো আছে, এইগুলো অলরেডি আমাদের ক্লাসে বোঝানো আছে। এবার তুমি বলবে স্যার এইগুলো কোথা থেকে পাবো, ভিডিওগুলো বুঝতে চাই, তাহলে বুঝতে গেলে কোথা থেকে পাবো? দেখো বুঝতে গেলে কোথা থেকে পাবো, আমি ম্যারাথন আপলোড করে দিচ্ছি, এর মধ্যেই সমস্ত ভিডিওগুলো আপলোড করা আছে। ঠিক আছে, ঠিক আছে, এই যে সমস্ত কনসেপ্টগুলো বোঝানো হয়, একটা ম্যারাথন ভিডিও দিয়েছি ইনডাইরেক্ট ট্যাক্সের, ওর মধ্যেই সমস্ত ডিসকাশন করা আছে। ঠিক আছে, এর সাথে পরে যেটা কোশ্চেন দিয়েছেন বলছে সাপ্লাই জিনিসটা কি আর কম্পোজিট সাপ্লাই জিনিসটা কি। দেখো সাপ্লাইয়ের নোটটা লিখে দিয়েছি, সেকশন 7-এ লেখা আছে সাপ্লাই, এইটুকুই লিখতে হবে। আর কি আছে? কম্পোজিট সাপ্লাই, কম্পোজিট সাপ্লাইয়ের নোটটাও দেখো সুন্দর করে কম্পোজিট সাপ্লাইয়ের নোটটাও লিখে দিয়েছি। ঠিক আছে, এবং শুধু নোট লিখিনি কম্পোজিট সাপ্লাই, তার সঙ্গে সঙ্গে পাশাপাশি কন্ডিশনগুলো দিয়ে দিয়েছি কম্পোজিট সাপ্লাই, এবং প্যারামিটার অফ সাপ্লাই। প্যারামিটার অফ সাপ্লাই মানে তোমাকে তো সাপ্লাই শর্ট নোটস জানতে চেয়েছে, তোমাকে সাপ্লাই শর্ট নোটস জানতে চেয়েছে, তাহলে আমি তো লিখেছি প্রথমে মিনিং অ্যান্ড স্কোপ অফ সাপ্লাই, এবং এর পাশে তুমি প্যারামিটারটাও জেনে রাখো তাহলে বেটার হয়। ঠিক আছে, এই কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন ছিল 9 দাগে, হোয়াট টু মিন বাই ফরওয়ার্ড চার্জ অ্যান্ড রিভার্স চার্জ, ডিসকাস ইটস এক্সাম্পল। ঠিক আছে, প্রথমে ফরওয়ার্ড রিভার্স চার্জ জিনিসটা কি সেটা লিখেছি, ফরওয়ার্ড চার্জ জিনিসটা কি সেটা লিখেছি। তো দেখো এইগুলো তোমাকে অবশ্যই থিওরিগুলো পড়ে যাবে, এই থিওরিগুলো পড়ে যাবে, আর এইগুলো তো ইয়ারে এসছে, কিন্তু যেইগুলো আমরা সাজেশনে দিয়েছি সেই থিওরিগুলো অবশ্যই পড়ে যাবে। দুটো কোশ্চেন দিয়েছিল, একটা 10-এর এ, তাই তো, একটা 10-এর এ আর 10-এর বি। খুবই ইজি অঙ্ক দিয়েছে, আমরা যে লেভেলে অঙ্ক করি তারপর তো কিছু নেই অঙ্কটার মধ্যে। বলছে দেখ ইনপুট ট্যাক্স, দেখ মুখোমুখি বলে দেওয়া যাবে অঙ্কটা। ইনপুট ট্যাক্স কে মানে আইটিসি বলে দিয়েছে, আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটি দিয়ে দিয়েছে, আর আউটপুট ট্যাক্স বলে দিয়েছে। এ বাবা, এ কি অঙ্ক দিয়েছে? কিছুই তো নেই অঙ্কটার মধ্যে, নরমাল করে ফেল, নরমাল। ঠিক আছে, তো কত কত ছিল? তাহলে প্রথমে লেখ, কি লিখবি? জিএসটি পেবেল, তাই তো, জিএসটি পেবেল 10-এর এ, জিএসটি পেবেল। কি লিখবি এখানে? আইজিএসটি, সিজিএসটি,
আর এসজিএসটি। ঠিক আছে, কি লিখবি প্রথমে লিখবি আউটপুট ট্যাক্স পেবেল। প্রথমে লিখ আউটপুট ট্যাক্স পেবেল। এটা কিন্তু জেনারেল বলেই পসিবল, না অনার্সেও এমন কিছু টাফ দেয় না, বুঝতে পারছিস তো? জেনারেল আর অনার্সের মধ্যে কোশ্চেনটা কেমন ঘোরাবে, অনার্সে যেমন বলবে কি আউটপুট ট্যাক্স গুলো বের করতে, আর ওদেরটা বের করে দিয়েছে, এই হচ্ছে তফাৎ, আর কিছু না। এই জন্য কি বলেছি, আগের দিন আমি একটা অঙ্ক করেছিলাম, 2 পিস অঙ্ক করেছিলাম, ওই দুটো অঙ্ক দেখা থাকলে আর যে কোনো অঙ্ক পারা যাবে, বুঝতে পারলি? ওই দুটো অঙ্ক কি ছিল, ওই দুটো অঙ্ক পুরো লেন্থি মানে বড় টাইপের অঙ্ক ছিল, ঠিক আছে তো? আর আজকে অঙ্কগুলো ছোট ছোট দিয়েছে, তো তোকে প্র্যাকটিস করে যেতে হবে। আউটপুট ট্যাক্স হল কত? 1,30,000, 1,90,000, 1,30,000, 1,90,000। তার থেকে মাইনাস করব কি আইটিসি, ডাইরেক্ট আইটিসি করে দিই, লিখতে ইচ্ছা করছে না। আইটিসি কত ছিল বল? প্রথমটা 1.5 লাখ টাকা, 90,000, কত? 70,000। কত হচ্ছে এটা? 1,30,000 গভর্নমেন্ট দিতে হবে, 1,50,000 দিয়ে দিয়েছি, মানে 20,000 টাকা এক্সট্রা দিয়ে দিয়েছি। 1 লাখ দিতে হবে, 90 দিয়ে দিয়েছি, 10,000 টাকা আরো দিতে হবে গভর্নমেন্টকে, 90 দিতে হবে, 70 দিয়ে দিয়েছি, মানে 20,000 টাকা আরো দিতে হবে গভর্নমেন্টকে। তাহলে কি লিখতে শিখিয়েছি? একই কথা লিখবো, বুঝিস তো? এক্সেস ক্রেডিট अवेलेबल, তাই তো? এক্সেস ক্রেডিট अवेलेबल স্ল্যাশ দিয়ে কি লিখবো? ট্যাক্স পেবেল, ট্যাক্স পেবেল। আমি আর আলাদা করে নতুন নাও করতে পারি, এর মধ্যেই কাজ চালিয়ে দিই, এর মধ্যে কি কাজ চালাতে পারি বল? আমার এক্সট্রা কত টাকা পড়ে আছে, আমার এক্সেস কত আছে? 20,000 টাকা। তা এক্সেস কার সাথে অ্যাডজাস্ট করতে পারি? সিজিএসটি এবং আইজিএসটি। মাথায় রাখবি স্যার কাকে কত দেবো, তুই পুরোটাই সিজিএসটি কে দিয়ে দে 10, সিজিএসটি কে 10 দিয়ে দিলে -10 হয়ে গেল, তাহলে এটা +10 হলো, কোনো ডাউট নেই এখানে। স্যার এখনো তো আইজিএসটি 10 পড়ে আছে, তাহলে এখান থেকে +10 কর, এই +10 কাকে দেবো? স্যার এসজিএসটি। তাহলে গভর্নমেন্টকে কত টাকা পেমেন্ট করতে হবে? এটা তো নীল, এটা নীল, 10,000 টাকা এসজিএসটি পে করতে হবে, ব্যাস শেষ। ভেরি ভেরি সিম্পল সাম। তাহলে কি লিখবি? অ্যাডজাস্টেড এগেইনস্ট কার সাথে অ্যাডজাস্ট করব? জিএসটি এন্ড এসজিএসটি। না আমি আলাদা করে লিখেছি, তাই এখানে লিখব সিজিএসটি, আর আবার লিখব অ্যাডজাস্টেড এগেইনস্ট এসজিএসটি। বুঝিস তো? মানে আমার বক্তব্য প্যাটার্ন ফলো করবি, তুই বেশি অঙ্ক করার দরকার নেই, প্যাটার্ন যে প্যাটার্নটা করেছিস প্যাটার্নটা ফলো কর, অঙ্ক মিলে যাবে সব। তো এটা কি লিখবো বল? স্যার ট্যাক্স পেবেল বা এসজিএসটি পেবেল, যা খুশি কি লিখেছিস তুই? ট্যাক্স পেবেল, ঠিক আছে, এটা লিখলেও হবে। ট্যাক্স পেবেল কি ট্যাক্স পে করবি? স্যার এসজিএসটি হয়ে গেল, 10 এর এ হয়ে গেল, তোকে এটা ঠিক আছে। তারপর 10 এর বিটা করো, 10 এর বিটা কি বলেছে দেখি, বলছে ইন ডিসেম্বর 2019 এক্স অফ কলকাতা সোল্ড গুডস ফর ₹1 লাখ এক্সক্লুডিং জিএসটি। খুব ভাইটাল, এইগুলো কিন্তু ছোট ছোট মিস্টেক হয়, ইনক্লুডিং না এক্সক্লুডিং। বলছে গুডস বিক্রি করেছে 1 লাখ টাকার গুডস বিক্রি করেছি ওয়াই কে, ঠিক আছে, অফ দুর্গাপুর। তার মানে বুঝতেই পারছিস ওয়েস্ট বেঙ্গলে বিক্রি করেছি, সিজিএসটি এসজিএসটি দুটোই আসবে, ঠিক আছে। তো এক্স পারচেজ গুডস, ঠিক আছে, মানে এক্স ওয়াই কে মাল বেচেছে, এবার এক্স যে গুডস গুলো কিনেছে ইনক্লুডিং জিএসটি ফ্রম জেড কলকাতা। ইন কেস অফ বোথ পারচেজ এন্ড সেলস সিজিএসটি 9%, এসজিএসটি 9%। বলছে বলো আউটপুট ট্যাক্স কত, ইনপুট ট্যাক্স কত, নেট জিএসটি বলে দাও। একদম ভেরি ভেরি সিম্পল সাম দিয়েছে। তাহলে কি করবি এখানে? কেন অত ঝামেলা নেই, একজনই লোক। তাহলে আর এখানে আইজিএসটি এর গল্পও নেই, দেখ এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই মাল বেচা হয়েছে, তাহলে সিজিএসটি এসজিএসটি হবে, তাই তো? সিজিএসটি এসজিএসটি হবে। তাহলে এখানে কি করবি? প্রথমে কর আউটপুট, প্রথমে লেখ আউটপুট ট্যাক্স, তাই তো? আউটপুট ট্যাক্স কত হবে? মাল বেচেছি 1 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকার উপর যেখানে ঘর করতে হবে, তুই করিস না ঘরটা, সিজিএসটি আর এসজিএসটি, তাহলে কত হবে? 1 লাখ টাকার উপর কত পার্সেন্ট বল? 9%, 9,000। 9,000, ঠিক আছে। এটা দেখি 1 লাখে 9%, এর থেকে কি করবো? মাইনাস আইটিসি, তাই তো? মাইনাস করবো আইটিসি, লিখলাম না আইটিসি।
আইটিসি কি বলেছে এখানে, বলেছে যে 1.5 লাখ টাকার কি করেছে দেখি, ও আচ্ছা সরি, পারচেজ করেছি 82,600, তাই তো? কিন্তু কলকাতা থেকে পারচেজ করেছি, মানে ওই স্যার সিজিএসটি এসজিএসটি হবে, কিন্তু কত পার্সেন্ট বলেছে এখানে বল? কিন্তু ইনক্লুসিভ জিএসটি বলেছে, ঠিক আছে তো? ইনক্লুসিভ জিএসটি বলেছে। দেখ তুই এটা ঠিক করেছিস, দেখ ওইটাই করেছিস, 18/118 ইনক্লুসিভ জিএসটি বলেছে, মানে 9/18। তাহলে কি শিখেছি, যখনই ইনক্লুসিভ জিএসটি দেবে তো টোটাল করে দিবি, টোটাল 18/118 করে যেটা বেরোবে সেটাকে 2 দিয়ে ভাগ করে দিবি। বল কত হয়েছে? 82,600 ইনটু 18/118, এটা হচ্ছে 6,300 হয়ে গেল। তাহলে তো 9,000 থেকে 6,300 বাদ দিলে কত হবে? 7, 2,700 এই টাকাটা ট্যাক্স পে করতে হবে। এখন তোদের মনে যদি একটা কোশ্চেন চলে আসে, কি স্যার কোশ্চেন? দেখ যদি এই কোশ্চেনটা আসে, স্যার সিজিএসটি যে টাকাটা বেঁচে আছে, দেখ সিজিএসটি এসজিএসটি কখনো অ্যাডজাস্ট করতে পারে না, মনে রাখবি কিন্তু। আইজিএসটির ব্যালেন্সটা সিজিএসটি এসজিএসটির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, আইজিএসটি সিজিএসটি এসজিএসটির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, সিজিএসটি এসজিএসটির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না, আবার এসজিএসটি সিজিএসটির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। বুঝতে পারছিস কি বলছি? বুঝতে পারছিস কি বললাম? মানে মিল খায় না, মানে আমি এইভাবে শেখাই, সিজিএসটি মানে কি সেন্ট্রাল, এসজিএসটি মানে কি স্টেট। সেন্ট্রাল আর স্টেট মানে বুঝতে পারছিস, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কখনো কিন্তু মিল খায় না। এই মনে রাখবি, সেন্ট্রালের সঙ্গে স্টেটের কখনো মিল হয় না, সবসময় ঝামেলা বেঁধেই থাকে, কিন্তু আইজিএসটি সঙ্গে সেন্ট্রালের কোনো ঝামেলা হয় না, আইজিএসটির সঙ্গে স্টেটের কোনো ঝামেলা হয় না। বুঝতে পারলি কি বললাম? মনে থাকবে তো? এটা বলে রাখি, কখনো মাথায় আনবি না যে সিজিএসটি এসজিএসটি মিল খায় না। ওই যে বললাম মোদি মমতা, ও কখনো কিন্তু ওদের মধ্যে কিন্তু মিল খায়, মানে মিল খায় না, খাপ খায় না। বুঝতে পারছিস তো? এটা তুই এই কনসেপ্ট মাথায় রেখে করবি, বুঝতে পারলি তো? তাহলে হয়ে গেল অঙ্কটা, কি কিছুই নেই অঙ্কটার মধ্যে। এবার দেখো এর সাথে অরে কি দিয়েছিল, ইনপুট ট্যাক্স কেটে যে অঙ্ক, তার সঙ্গে অরে কি থিওরি দিয়েছিল, বলছে হোয়াট ডু মিন বাই কম্পোজিশন স্কিম, স্টেট দ্য রেটস অফ ট্যাক্স ইন কেস অফ কম্পোজিশন স্কিম। তো বলছে হাউ উইল ইউ ডিটারমাইন দ্য এগ্রিগেট টার্ন ওভার ইন কেস অফ কম্পোজিশন স্কিম। ডি বলছে মেনশন দ্য ডেট ফর পেমেন্ট অফ জিএসটি, ঠিক আছে, ইন কেস অফ রেজিস্টার্ড পার্সন আন্ডার কম্পোজিশন স্কিম অ্যান্ড নট আন্ডার কম্পোজিশন স্কিম। তো প্রথমে লিখতে হবে কম্পোজিশন স্কিম জিনিসটা কি, ঠিক আছে? দেখো নোটটা লেখা আছে কম্পোজিশন স্কিম জিনিসটা কি। তারপর হচ্ছে ট্যাক্স রেট কি, কম্পোজিশন স্কিমের ট্যাক্স রেট কি চলছে দেখো। ম্যানুফ্যাকচারিং অ্যান্ড আদার দ্যান ম্যানুফ্যাকচারিং অফ আইসক্রিম, পান মশলা, টোবাকো, এদের কি রেট আছে এগুলো দেখে নাও। এই রেটগুলো তোমাকে পড়ে ফেলতে হবে, এই রেটই চলছে, এই রেটগুলো তোমাকে দেখতে হবে। তারপর বলছে, তারপর কোশ্চেন দিয়েছিল সিতে, হাউ উইল ইউ ডিটারমাইন দ্য এগ্রিগেট টার্ন ওভার ইন কেস অফ কম্পোজিশন স্কিম। কম্পোজিশন স্কিমে তুমি কি করে এগ্রিগেট টার্ন ওভার ক্যালকুলেট করবে। তো অর্থাৎ তোমাকে এগ্রিগেট টার্ন ওভার মধ্যে কোন কোন ভ্যালু নেবে, ইনক্লুড করবে, আর কোন কোন ভ্যালুগুলো এক্সক্লুড করবে, এই কোশ্চেনটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? অ্যান্সারটা এইভাবে লিখতে হবে। লাস্ট পয়েন্ট বলছে মেনশন দ্য ডেট অফ পেমেন্ট অফ জিএসটি ইন কেস অফ রেজিস্টার্ড পার্সন আন্ডার কম্পোজিশন স্কিম অ্যান্ড নট আন্ডার কম্পোজিশন স্কিম। কি দিয়েছি দেখো, অ্যান্সারটা লিখে দিয়েছি। বলছে পেমেন্ট অফ ট্যাক্সেস বাই দ্য নর্মাল ট্যাক্স পেয়ার ইজ টু বি মেড অন মান্থলি বেসিস অন, মানে জিএসটি পেমেন্ট করতে হয়, ধরো এই মাসের ট্রানজ্যাকশনটা হলো, তার জিএসটি পরের মাসের 20 তারিখের মধ্যে দিতে হয়। এটা হচ্ছে পেমেন্ট, ডেট অফ পেমেন্ট, ঠিক আছে, 20 of the succeeding month. For example, payment of tax for the month March, ঠিক আছে, shall be made by the 30th April. Composition taxpayer will need to pay tax on quarterly basis, ঠিক আছে? এই দিয়েছিল কোশ্চেন। তো আশা করি বুঝতে পেরেছো। এই জিনিসগুলো তোমাকে সুন্দর থিওরি তোমাদের সবার পড়া হয়ে গেছে, এই থিওরিগুলো তোমাকে দেখে নিতে হবে। লেখাটা কিভাবে লিখতে হবে নোটটা তোমার সামনে পাবো। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ডিটারমাইন অ্যাসেসেবল ভ্যালু। তো অ্যাসেসেবল ভ্যালু কি করে বের করতে হয় জেনে গেছিস তোরা। দেখ কি কোশ্চেন দিয়েছে, কোশ্চেন প্রথম লাইনটাই পড় না, প্রথমে এফওবি বলে দিয়েছে। তো এফওবিটা আমরা বের করতাম, মনে পড়ছে এফওবি কি করে বের করলাম স্যার? ওই ট্রানজাকশন ভ্যালু মানে ইনভয়েস প্রাইস, প্যাকিং চার্জেস, মনে পড়ছে তো, কমিশন, এইগুলো যোগ করতে এফওবি হতো, সেই এফওবিটাই বলে দিয়েছে। তাহলে এখানে কি লিখবো বল? এফওবি ভ্যালু, তাই তো? লেখ এফওবি, ঠিক আছে, এফওবি ভ্যালু অফ গুডস, এফওবি ভ্যালু অফ গুডস, এফওবি ভ্যালু অফ গুডস কত টাকা দিয়েছে বল? 30 লাখ টাকা, 30 লাখ টাকা দিয়ে দিয়েছে। এর সাথে কি যোগ করতাম মনে আছে বল না? আরে বল না, দুটো জিনিস যোগ করতাম, দুটো, ট্রান্সপোর্টেশন কস্ট আর ইন্স্যুরেন্স প্রিমিয়াম। তাহলে লেখ, যোগ দিয়ে লেখ ট্রান্সপোর্টেশন কস্ট, লেখ ট্রান্সপোর্টেশন কস্ট, লেখ ট্রান্সপোর্টেশন কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট। তো বুঝতেই পারছি কোন একটা দেশ থেকে আরেকটা দেশে মাল আসছে, মানে ধর ফরেন থেকে তো আমার দেশে মাল আসছে। কি বলছে এখানে? ফ্রেট ফ্রম ইম্পোর্টিং কান্ট্রি টু ইন্ডিয়া বাই এয়ার, কোনো সমস্যা নেই। এয়ারের রুল কি বলেছিলাম? কি বলেছিলাম? কি বলেছিলাম বল? এয়ারের রুলটা কি বলেছিলাম বল?
If the goods are imported through air, 20%, ঠিক 20%। 20% অফ এফওবি রুলটা কি দেখ লিখে এখানে ব্র্যাকেট লিখে দিচ্ছি, ব্র্যাকেট লিখছি 20% অফ এফওবি, 20% অফ এফওবি অর অ্যাকচুয়াল কস্ট, তাই তো, হুইচএভার ইজ কি বলবো বল, হুইচএভার ইজ Lower. লোয়ার, ব্যাস হয়ে গেল, হুইচএভার ইজ লোয়ার, কাজ হয়ে গেল। তাহলে 20% অফ এফওবি মানে 30 লাখে 20% তো 6 লাখ টাকা হচ্ছে, এখানে 3 লাখ দিয়েছে। ইকুয়াল টু 6 লাখ অর অ্যাকচুয়াল কস্ট 3 লাখ, তাই তো, ছোট কোনটা, 6 লাখ আর 3 লাখের মধ্যে ছোট হচ্ছে 3 লাখ, এখানে লিখে দিলাম 3 লাখ। আর কি হবে বল, ইন্স্যুরেন্স করতাম, ইন্স্যুরেন্স ওই তো বলেছিলাম, ইন্স্যুরেন্স বলে না দিলে 1.125%। 1.125% কার উপর, FOB এফওবি লেখ 1.125% ইনটু 30 লাখ, শেষ। তাহলে এই ভালো জিনিসই দিই, দেখ এই দুটো পয়েন্টই তোমার জানতে হতো, দুটো পয়েন্টের কোশ্চেন পেয়ে গেলাম, আগের অঙ্কে পাইনি, ঠিক আছে। বল 30 লাখের 1.125% করলে কত হয়, 33,750। 33,750। টোটাল কত হচ্ছে 33,33,750। এটাকে কি বলে, এটাকে কি বলে বল, এটাকে বলে অ্যাসেসেবল ভ্যালু, তাই তো, অ্যাসেসেবল ভ্যালু। বল মাথায় কি ঢুকলো অঙ্কটা? Yes. দেখো 11 বিতে কি বলেছিল, রাইট শর্ট নোটস অন অ্যান্টি ডাম্পিং ডিউটি। তো অ্যান্টি ডাম্পিং ডিউটি অ্যান্সার দিলে কিভাবে লিখতে হবে, দেখো অ্যান্টি ডাম্পিং ডিউটির নোটটা আমি লিখে দিয়েছি, ঠিক আছে, এই নোটটা প্রপারলি লিখতে হবে, ঠিক আছে। তো ব্যাস এই হলো 2019 সালের পেপারটা। তো 2019 সালের পেপারটা 2019 জেনারেলে যে পেপারগুলো এসেছিল সেইগুলো আমি তোমাদের সামনে সলভ করার চেষ্টা করলাম। দেখো যেইগুলো থিওরি এসেছিল সেই থিওরিগুলো আমি কি করেছি, যেহেতু থিওরিগুলো আমাদের অলরেডি ক্লাসে ভিডিওতে বোঝানো আছে, তো সুতরাং থিওরিগুলো আলাদা করে বোঝানোর দরকার নেই। কারণ দেখো এইটুক কম সময়, এই একটা পেপার সলভ এইটুক কম সময়ের মধ্যে আমি তো ফুল ডিটেলসে ভিডিওটা বোঝাতে পারবো না। আমরা এক একটা টপিক খুব খুব এলাবোরেটলি বুঝিয়েছি, অনেকটা টাইম নিয়ে বুঝিয়েছি। তো ওই জায়গাগুলো গিয়ে দেখলে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় সেই জায়গাগুলো দেখে তোমাদের ব্যাপারটা অনেকটা হেল্প হয়েছে। এখানে জাস্ট নোট রেখেছি, হ্যাঁ, তবে অঙ্কগুলো এখানে ডিটেলসে বোঝানো হয়েছে, ঠিক আছে। এই 2019 জেনারেলের পেপারটা সলভ হলো, আশা করি তোমাদের অনেক কিছু হেল্প হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দিও।